আমি ছোটবেলায় আমার 7 বছর বয়স পর্যন্ত কাটছে গ্রামের বাড়িতে। জি। আমার গ্রামের বাড়ি আছে ফরিদপুর বোয়ালমারী থানা হরিহরনগর গ্রাম। তা ওইখানে আমার বাবা তখন গ্রাম্য রাজনীতির কারণে উনি এলাকার থেকে বাইরে চলে যান চাকরির জন্য। আচ্ছা। তা উনি গ্রামের বাইরে থাকার কারণে, চাকরির সুবাদে বাইরে থাকার কারণে বাজার ঘাট যা ছিল অল এভরিথিংই সব কিছু আমারই দেখাশোনা করা লাগতো। আচ্ছা। ফ্যামিলিতে আমার দাদা এবং চাচা ওনরা ছিল হচ্ছে এনটি গ্রুপে, আমার বাপ ছিল হচ্ছে আলাদা একটা দলের সাথে। আচ্ছা। যার কারণে হচ্ছে ওনার বাইরে থাকা। আচ্ছা। তাই সেই সুবাদে আমার ফ্যামিলিতে তখন মোটামুটি বোঝার মধ্যে আমিই বুঝতাম। আচ্ছা। বয়স কত তখন আপনার? তখন 6-7 হবে। 6-7 বছর বয়স। ওকে। তখন থেকেই বাজারের টুকটাক সংসারে যা লাগতো আমার নিজেরই কিনতে, আপনি নিজেই করতেন? অতএব সেই হিসাবে আমি বাজারে গেছি অনেক আগেই, মানে সব কিছুই আমি করি। তো তখন ওইখান থেকে যে কোনো সমস্যায়, কারণ একাকিত্বটা আমাদের তখন থেকেই শুরু, যার কারণে আম্মা অনেকই করার পরে আব্বার কর্মস্থলে চলে আসে। আচ্ছা। ওখানে চলে আসার পর থেকে আমাদের ব্যবসা ছিল হচ্ছে পেপার প্রিন্টিংয়ের, যেটাই আপনার সংক্ষেপে বলি, আমরা লোহাগড়া থানায় চলে আসি। তখন লোহাগড়া থানার যে শিক্ষাই ছিল ওটার প্রশ্নপত্র সব কিছুই আমাদের ওইখানেই হতো। তো সেই হিসাবে আব্বুর মান সম্মান এবং সামাজিক অবস্থানটা খুব ভালো ছিল, যার কারণে আমি অনেক কিছু বুঝলে পারাও আমার সেই হিসাবে একটু হিসাব করে চলতে হতো, যাতে আমাদের ফ্যামিলির মান সম্মান কখনো নষ্ট না হইতো। আমাদের সংসারটা খুব ভালোই চলতেছিল। আপনার বাবা তখন কি করতো ওখানে? তখন হচ্ছে এই পেপার প্রিন্টিং এর ব্যবসা চলে। আচ্ছা আচ্ছা। এবং খুব ভালোভাবেই চলতেছিল। আপনারা তখন কি, মানে আপনার ভাই বোন আপনি একাই? না, তখন আমরা হচ্ছে 2 ভাই 1 বোন। আচ্ছা। তো বাবা তখন কোথায় থাকতো? বাবা তখন এই লোহাগড়া থানাতেই, নড়াইল জেলাতে। নড়াইল জেলা। আপনারা ফরিদপুর থেকে নড়াইল আসলেন? জি জি। আচ্ছা। তারপর? তা ওখানে আসার পরে যা খুব ভালো ছিলাম। তখন আমি যখন দোকানে যাইতাম আমাদের পেপার প্রিন্টিংয়ের, তখন ওইখানে সব স্যারদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তখন আপনার একটা সমিতি ছিল, শিক্ষা সমিতি, ওইটাতে মোট 28টা হাই স্কুল জড়িত ছিল। তো এইগুলো সব প্রশ্নপত্রই আমাদের ওইখান থেকেই প্রিন্ট হইতো। তো সেই সুবাদে সবার সাথেই খুব ভালো সম্পর্ক থাকার কারণে দেখা যাচ্ছে আমি স্কুল শেষ করে যখন ওইখানে যাইতাম, তখন কিছু দেখা যাচ্ছে একজন টিচার 10 টাকা 5 টাকা, তখন তো টাকার খুব মূল্য ছিল, ওই 2 টাকা 5 টাকা 10 টাকা খুব কম পাইছি, 2 টাকা 5 টাকা এটাই সবসময় আমার কাছে থাকতো। তা আমি হচ্ছে আমার আম্মারে খুব ভালোবাসতাম। আমার আম্মার পরে হচ্ছে আমার ছোট ভাই ছিল, ওনারে আমি প্রচণ্ড ভালোবাসতাম। আচ্ছা। এই 2টা ব্যক্তি ছিল আমার লাইফের সব কিছু। তো এইটার কারণে আমি এই টাকাগুলো জমাইয়ে আমি আমার আম্মাকে সবসময় সারপ্রাইজ করতে চাইতাম। মানে টাকাগুলো দিলে মা খুশি হবে, আমার ভালো লাগবে। ওনাকে সরাসরি আমি নগদ টাকা খুব কম দিছি, কিন্তু ওনার পছন্দের খাবার, ওনার পছন্দের জিনিস, এইগুলা সবসময় ওনাকে দেওয়ার জন্য চেষ্টা করতাম। আচ্ছা। এবং আমার ছোট ভাইকে, এই 2টা মানুষ খুশি থাকলে আমার মনে হইতো আমার পুরা পৃথিবী খুশি। মানে সবচেয়ে কাছের জন, সবচেয়ে কাছের, এবং সবচেয়ে ভয়ও পাইতাম আমি আম্মাকে, এবং ভালোবাসতাম আমার ছোট ভাই এবং আম্মাকে। আচ্ছা। তা তখন হচ্ছে আমি ক্লাস 4-এ পড়ি। তা দেখা যাচ্ছে মান্থলি আমার কাছে 150 টাকা হয়ে যেত, কিন্তু যেটা খরচ করার মতো অ্যাবিলিটি আমার ছিল না, আমি খরচ করতে পারতাম না। কারণ তখন এত টাকা খরচ করা, 150 টাকা মাসে অনেক। উনি সবচেয়ে বেশি পছন্দ করতো দই খাইতে, মিষ্টির ভিতরে, আমি এটা দিতাম। আর দেখা যাচ্ছে যে ঘরের যত ফার্নিচার তখন ছিল, এটার অধিকাংশ হচ্ছে আমার টাকার থেকে কেনা। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে আমি 2000 টাকা দিছি, বাকিটা উনি ম্যানেজ করে কিনছে, যত কিছু ছিল আমাদের। কিন্তু আমার সব সময় একটাই ছিল যে আমি মানে সত্যটা বলতে কেন জানি একটু ভয় পাইতাম। আচ্ছা। সিরিয়াস বিষয় সত্য কথা বলতে আমি খুবই ভয় পাইতাম। যেরকম তার ছোট্ট একটা উদাহরণ দিই, আমি একটা 20 টাকার নোট এক জায়গায় লুকায় রাখছি। এটা আমার ছোট ভাই পাইছে। ছোট ভাই পাইলে ও কিছু খাওয়া দাওয়া করার পরে যে দোকানে খাইতে গেছে, ওই দোকানদার আবার আমাদের খুব পরিচিত। তা তখন ও 20 টাকা নিয়ে যাওয়ার কারণে ওকে খাবার দিছে, কিন্তু সাথে করে আবার নিয়ে আসছে। আচ্ছা। আমাদের বাসায়।
যে ও এত টাকা পাইলো কই। তখন আম্মা জিজ্ঞেস করলো যে তুমি কি চুরি করছো নাকি, না। তাহলে কোথায় পাইছো? তা ও নির্দিষ্ট যেইখানেই পাইছে ওইখানের কথাই বলছে যে আমি এইখানে পাইছি। তা আসলে তখন আমাদের ওইখানে আমরা তো ভাড়া থাকতাম, তা সব মিলায়ে আপনার 6-7টা পরিবার হবে। তো সবার কাছেই জিজ্ঞেস করলো যে কারোর টাকা হারাইছে কিনা, কিন্তু সবারই অ্যান্সার না, কারণ টাকাটা তো কারোর হারায় নাই, টাকাটা ছিল আমার। কিন্তু আমি তখন সাহস করে বলতে পারি নাই যে টাকাটা আমার, কারণ এইটা আমার ছিল না, সাহসটা তখন ছিল না। তা তখন ওকে খুব মারধর করলো। মারধর করার পরে নেক্সটে আমি একদিন বললাম যে আম্মা আসলে টাকাটা ছিল আমার, আমি এইভাবে টাকা জমাই তো, তা আমি গেলে পারা তো আমারে সবাই কম বেশি দেয়, তাই এই টাকাটা আমারই ছিল। তো তখন উনি বললো তুমি আমারে জানাইলা না কে? তা আমি বললাম আসলে আমি ভয় পেয়ে গেছিলাম খুব, আচ্ছা, আমি নার্ভাস ফিল করি। তাই এটা আমার ছোটোবেলার থেকে এখনও পর্যন্ত এই নার্ভাস ফিলটা এখনও কাজ করে। আচ্ছা, বাট এরকম খুব সুন্দরভাবেই চলতেছিল। তখন আমার এক চাচা ছিল, আমার চেয়ে ইমিডিয়েট হয়তো 4-5 বছরের বড় হইব। জি। তো তখন হচ্ছে গিয়ে ওনারে আমাদের এখানে নিয়ে আসা হইলো আমাদের ব্যবসার সাথে নড়াইলে। তো তখন উনি আমাদের ওই নড়াইলের অধিকাংশ গ্রামই হচ্ছে গিয়ে খুব গ্যাঞ্জাম করে, মানে মারামারিতে খুব এক্সপার্ট, কিছু হইলেই খুব মারামারি করে, সঙ্গে সঙ্গে কথার আগে হাত চলে। জি। তা উনি আবার ওইখানের এক মেয়ের সাথে সম্পর্ক করে, আমার চাচা। আচ্ছা, যাকে নিয়ে আসলো? হ্যাঁ, যাকে নিয়ে আসলো। কিছুদিন পরে এক মেয়ের সাথে সম্পর্ক করে, এবং উনি আমার ক্লাসমেট। ক্লাসমেটের সাথে সম্পর্ক করে? তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন হচ্ছে গিয়ে ক্লাস 8-এ। আচ্ছা আচ্ছা। ক্লাস 8-এ তখন হচ্ছে গিয়ে উনি সম্পর্ক করলো, এবং সম্পর্ক করে এক পর্যায়ে নিয়েই চলে গেল। নিয়ে চলে যাওয়ার কারণে চাচার সাথে আমার আব্বুর খুব বাজে একটা সম্পর্ক হয়, কেউ কারোর সাথে যোগাযোগ রাখে না। এই পর্যায়ে তখন চাচা আমাদেরকে ব্যবসায়িকভাবে অনেক ক্ষতি করে যায়, যেটা উনি তো যে মেয়েকে নিয়ে গেছে ওইটা ছিল স্থানীয় একটা মেয়ে, যার কারণে আমরা ব্যবসা। চাচা কি আপন চাচা ছিল? হ্যাঁ, জি। আর কিসের ব্যবসা ছিল যেন আপনার বাবা? আমাদের পেপার প্রিন্টিং এর ব্যবসা ছিল। ওকে। তো তখন ব্যবসায়িকভাবে একটু মানে আমরা দুর্বল হয়ে পড়ি, এবং দুর্বল হয়ে পড়ার কারণে মানে একটু সমস্যা হয়। তখন আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি অঙ্কে আবার খুব ভালো ছাত্র ছিলাম। আমি ক্লাস 8-এই আপনার 98 মার্ক পাই। আচ্ছা, অঙ্কে। তো তখন হচ্ছে গিয়ে আমার এক টিচার ছিল, উনি আমাকে বলল যে প্রশ্ন তো তোদের ওইখানেই হয়, তো তোরা 98 পাবি না, পাবে কে? আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কষ্ট লাগার মতো কথা। তখন কষ্ট বলতে ভাই, আমি তখন থেকে লেখাপড়া এমনভাবে লুজ দিলাম যে আমার কোনো রকম টাইনে টুনে পাশ হলেই আমার চলবো। আচ্ছা, এটা আপনি কষ্ট পেয়ে কাজটা করলেন? কষ্ট পেয়ে, ওই যে বললাম না যে আমার জীবনটা হচ্ছে একা, মানে নিজের ভিতরে রাগ পুষে রাখা, কারোর সাথে শেয়ার করতেন না। কারোর সাথে। এই ঘটনা আপনার ক্লাস 7 না কত, কোন ক্লাসে ঘটলো? 8-এ। ক্লাস 8-এ ঘটলো। তো আপনি তো এটা বাসায় বলতে পারতেন? এটা আসলে বাসায় বললে হয়তো আব্বা ব্যবসা বন্ধ করে দিব। ও, সেজন্য বলেন নাই? সেজন্য বলি নাই। তো তখন ফ্যামিলির অবস্থা আসলে এতটাই ছিল না, যার কারণে ভয়তে আব্বাকে বলিও নাই যে আমার টিচার এই কথা বলছে। কিন্তু আমি আসলে একটু মেধাবী ছিলাম হয়তো, কিন্তু তারপরেও আমি আর কি কাউকে এটা বুঝতে দেই না, নিজের ভিতরে রাখে ওই কোনো রকম 40-45 এর ভিতরেই মার্ক রাখার চেষ্টা করতাম। মানে ভালো কিছু করার চেষ্টা আমার ভিতরে তখন ছিল না, কারণ ভালো কিছু করতে চাইলে পারাই রেজাল্ট, ভালো কিছু করতে চাইলে পারাই লোকজন খেপাবে বলতে আমার টিচাররা তো সবাই আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করতো ব্যবসায়িক কারণে, তারা তো আমাকে ছেড়ে কথা বলবে না। এই কারণে এটা নিজের ভিতরে রাখলাম, রাখার মানে রাইখে যেভাবে যত দূর আগাইতে পারি। কিন্তু আমি যখন ক্লাস 9-এ উঠলাম, 9-এ না 10-এর প্রথম পরে, মানে 9 থেকে 10-এ উঠলাম। আচ্ছা, তখন হচ্ছে আমার ছোট ভাইয়ের ব্লাড ক্যান্সারটা ধরা পড়ে। কিভাবে ধরা পড়লো? প্রথমে গল্পটা কি ছিল? হ্যাঁ, উনি হচ্ছে ছোট ভাই, মানে আমি তখন ক্লাস 9-এ পড়ি, ও একটা জাম্বুরা গাছ থেকে পড়ে গেছিল। জাম্বুরা গাছ থেকে পড়ে যাওয়ার পরে ওর মানে শারীরিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, কিন্তু আসলে ওইটা সেই সময় মিন করছিল না কেউই সেরকম, তবে আমার বাবা আমাদের উপরে একটু কেয়ারফুল কম ছিল। আচ্ছা, বেশি কেয়ার করতো আর কি। এইটা তখন আম্মাকে এসে বলল যে হ্যাঁ, বাচ্চা কাচ্চা তুমি দেখে রাখতে পারো না, গাছে উঠলো, মানে আম্মার উপরে খুব বকাঝকা করলো।
তা এইটার থেকে ওর হচ্ছে গিয়ে শরীরের ব্যথা জায়গায় জায়গায় অনুভব করতো। হুম কিন্তু এটা ফাইনালি 1 বছর পরে দেখা গেল কি যে ওর পার যে মাংসপেশি নিচের দিকের হুম এই মাংসপেশি খুব ব্যথা করতো। হুম হুম তো দেখা যাচ্ছে তখন ওই যে কেয়ারফুল না হওয়ার কারণে আমার সাথে বকাঝকা করতো যে বাচ্চা সারাদিন খেলায় বেড়ায়, তখন কোনো সমস্যা হয় না, সন্ধ্যার পরে যখনই পড়তে বসে তখনই হচ্ছে গিয়ে তার পা ব্যথা। হুম তাই এইগুলা নিয়ে সাংসারিকভাবেও আমরা খুব মানে ইসের ভিতরে চলে গেলাম, মানে সংসারে একটা কেমন জানি ছাড়া ছাড়া ভাব। হুম। এই শুধুমাত্র এই ছোটো বাইরে এই একটা বিষয় নিয়ে, মানে কারোর সাথে সে ঠিকমতো কেউ কথা বলতো না, এটা সেটা মানে অনেক সমস্যা হতো। তা লাস্টে অনেক ট্রিটমেন্ট করার পরে মানে যত কবিরাজ বলেন ছোটোখাটো ডাক্তার বলেন সবই দেখানো হয়েছে, হুম কিন্তু এটাতে কোনো কাজ হয় নাই। লাস্টে আপনার নিয়ে যাওয়া হলো যশোরে। আচ্ছা যশোরে যাওয়ার পরে প্রথমে ওনারা ট্রিটমেন্ট করলেন হচ্ছে গিয়ে রিউমেটিক ফিভার বলে, হুম পায়ের ব্যথার জন্য রিউমেটিক ফিভার। বাত জ্বর যেটাকে বলে। হ্যাঁ, তাই রিউমেটিক ফিভার বলে ট্রিটমেন্ট করে প্রায় 3-4 মাস। আচ্ছা কিন্তু ততক্ষণে হচ্ছে গিয়ে আমাদের খুব দেরি হয়ে যায়, কারণ এদিক থেকে অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না থাকার কারণে এবং সঠিক যে চিকিৎসা ব্যবস্থায় যে সঠিক ধাপটা এগোনোর হুম এই ধাপটা আমরা আগাইতে পারি নাই। মানে আসলে কারোর সাথে পরামর্শ করে কোথায় গেলে ভালো হইতো এরকম কিছু না হওয়ার কারণেই হচ্ছে গিয়ে এই সমস্যাটা হয়। হুম হুম আমরা লাস্টে ওকে নিয়ে গেলাম হচ্ছে গিয়ে আপনার খুলনা 250 বেডে, হুম হুম হুম। এবং খুলনা 250 বেডে নিয়ে যাওয়ার পরে ওনার ধরা পড়লো হচ্ছে গিয়ে ব্লাড ক্যান্সার। আহা, কত বছর বয়স তখন? তখন হচ্ছে গিয়ে ওর 11 বছর বয়স। এই ব্লাড ক্যান্সার ধরা পড়ছে এটা আমাদেরকে কেউ জানা, মানে আমাদেরকে আব্বা মা বলে নাই। হুম ওনারা ওকে নিয়ে খুব স্ট্রাগল করছে, খুব কষ্ট করছে। খুলনায় 8 মাস চিকিৎসা চলছে, হুম খুব স্ট্রাগল করছে। কিন্তু একদিনকে হঠাৎ করে বাড়িতে আসলো, তখন ফোনের এত যুগ ছিল না, ফোনের এত প্রচলন ছিল না, হুম না থাকার কারণে দেখা যাচ্ছে 15 দিন 20 দিন 1 মাস পরে ওরা বাড়িতে আসতো আমার আচ্ছা। ছোট ভাইকে নিয়ে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ। প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তোবা অনেকেই শুনেছেন, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম মিউজিক রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো গান করেন কিন্তু সে অর্থে তেমন কোনো প্ল্যাটফর্ম কোথাও পাননি, তাহলে ছোট্ট একটা অডিশন দিতে হবে আপনাকে। ফোন করে আপনাকে গাইতে হবে একটা গানের 2টো লাইন বা 3টে লাইন আপনি আমাদেরকে গেয়ে শোনাবেন এবং আমরা আপনাকে ডাকবো, নিশ্চয়ই ডাকবো। ওকে, ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। যদি আপনি মনে করেন আপনার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে যাওয়া উচিত, আপনি সেরকম গাইতে পারেন, তাহলে যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করুন মাইক্রোফোন টেস্টিং 1024-এ। আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান নিজের জীবন গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আরও একবার বলছি, 09611904904। যেখানে আমরা ছিলাম তারপর কি হলো? তো তখন হচ্ছে গিয়ে ও ব্যথায় খুব চিৎকার চেঁচামেচি করতো। আসলে এটা আমি মেন্টালিটি নিতে পারতাম না, যে কারণে আমি চেষ্টা করতাম অধিকাংশ সময় ঘরের বাইরে থাকার জন্য, কারণ আমি এটা মেন্টালিটিভাবে কোনোভাবেই নিতে পারতাম না। মানে মনে হতো যে আমি পাগল হয়ে যাচ্ছি। তা অধিকাংশ সময় চেষ্টা করতাম বাড়ির বাইরে থাকার কারণ এইটার জন্য আমি আবার আমার ফ্যামিলির কাছে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছি। মানে বাসায় ফিরলে আপনার ভালো লাগতো না, ভালো সাফোকেটিং লাগতো লাগতো না, কারণ ও সব সময় চিৎকার চেঁচামেচি করতো এবং ওর দেখা যাচ্ছে হাত টিপে দাও, পাও টিপে দাও, আহা। এটা মানে তার সেবা যত্ন করতে হইব। কিন্তু আমার এইটা করাতে কোনো দুঃখ ছিল না, কিন্তু ওর চিৎকারটা আমি শুনতে পারতাম না। আমি কখনো মানুষের আর্তনাদ শুনতে আপনার পারি না, সবচেয়ে পছন্দের একজন। আর সবচেয়ে আমার পছন্দের একজন। তা আমাদের মাঝখানে একটা কথা করে গেছি, আমার আবার ভিডিও গেমস খেলার খুব নেশা ছিল। আমি খুব ভিডিও গেমস খেলতাম। তা ছোটো ভাই ওরেও নিয়ে যাইতাম মাঝে মধ্যে। তা তখন তো আর আমি জানতাম না যে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। তা আমি যে দেখি যে মানে আব্বা ওরে নিজে টাকা দিছে যে যাও তুমি ভিডিও গেমস খেলতে খুব পছন্দ করো, যে খেলে ভিডিও আসো। গেমস খেলে আসো।
এখন আমি যে দেখি যে ও ভিডিও গেমস খেলতেছে, তখন আমি ওকে বললাম যে তুমি এটা কি করো? কয়, আমি ভিডিও গেমস খেলতেছি। আমি গেছি, না তুমি এখান থেকে চলে যাও। তো এক কথায় দুই কথায় মানে জিদাজিদি করে, জিদাজিদি করলে পরে আমি তখন ওর একটা পিঠে চড় দিই। এবং এটা একজন পছন্দের মানুষে চড় দিলে যে কতটা জোরে মারবে এটা অবশ্যই মনে হয় বুঝতে পারছেন। যে কোনো রকম একটা ছোঁয়া দিছি, কিন্তু আমার হাতের পাঁচটা নখই ওর পিঠে ছাপ পড়ে গেল। এটা আবার আমি তখন দেখি নাই, ও বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে আমারে বলল যে আমার ভাইয়া এরকম মারিছে। কেন মারছে? কয়, আমি ভিডিও গেমস খেলতেছিলাম এই কারণে। তো তখন আম্মা আমারে ডাক দিয়ে বললো যে দেখ, ও তো আর বেশি দিন বাঁচবো না, ও তো মারা যাইব, তা তুই ওর এরকম মারলি কে? তখন আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারি নাই যে আর বাঁচবে না মানে তুমি কি বলো? ও তো এমনি অসুস্থ, ওর রিউমেটিক ফিভার হয়েছে, এটা তো ঠিক হয়ে যাইব। কয় না, ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। তখন আমি জানেন না কি রে ভাই, কি যে করেছি, যে আমি আমার ছোট ভাইরে কখনো এমনি মারি নাই। আমি ঈদে জামা কাপড় না নিয়ে ওরে দিছি, কিন্তু আমি আজকে সেই ওরে আমি মারলাম। আমি মনে হয় 10-15 দিন খাই নাই এই দুঃখে, না খেয়ে খেয়ে দিন কাটাইছি, এনতে বেড়াইছি, বাড়ি বাসি নেই লজ্জাতে যে বোধ আমারে দেখলি কি করবে না যে ভাই আমি অসুস্থ, তুই আমারে মারলি। তারপরেও এইভাবেই এখানে খুব মর্মান্তিক একটা বিষয় আছে প্রিয় শ্রোতা, আপনাদেরকে ওই জিনিসটা ফিল করতে হবে, এবং আপনারা ফিল করছেনও ইনফ্যাক্ট আমি মনে করি। খুব পছন্দের একটা মানুষ, 10-11 বছর বয়স। আপনার সাথে আপনার ভাইয়ের বয়সের পার্থক্য কত? তখন মিনিমাম 14-15 বছর তো হবে। না, আপনার সাথে আপনার ভাইয়ের বয়সের পার্থক্য এরকমই, মানে আপনি ওর 14 বছরের বড় ছিলেন? হ্যাঁ, এরকমের। তার মানে ও কিন্তু পরিণত বয়সে ছিল, আর উনি ছিলেন হচ্ছে ছোট। তো সেই জায়গাটা থেকে একটা মানুষের গায়ে হাত তোলার পরে যদি জানা যায় ও আর বেশি দিন বাঁচবে না, এটা ভয়ঙ্কর রকমের কষ্টের ব্যাপার। ঠিক আছে, বলেন তারপর। আমি ওই দিনই প্রথম শুনলাম যে হ্যাঁ ব্লাড ক্যান্সার হয়েছে। এর আগে কখনো জানতেও পারিনি যে তার ব্লাড ক্যান্সার হয়েছে। যাই হোক, এইভাবে মোটামুটি চলতেছিল। তারপরেও খুব ইসের পরেই কষ্টের মধ্যেই দিন যাচ্ছিল। তখন আমার যে ব্যবসা ছিল, তখন আমার সেগের নিজের দায়িত্ব নিয়ে ব্যবসাটা চালাইতে হইলো, কারণ আমাদেরকে যে ব্যাকআপ দিবে এরকম আসলে আমাদের কেউ ছিল না। কারণ চাচার সাথে সম্পর্ক খারাপ হয়ে চাচা চলে গেল, মাঝখানে আমার মামা আসছিল, বড় মামা, উনিও যে কোনো কারণবশত আর কি একটা কারণ দেখায় উনিও চলে যাওয়ার কারণে আমাদের আর কোনো ব্যাকআপ ছিল না। আমি যতটুকু টুকটাক পারতাম ব্যবসাটা চালায় রাখার চেষ্টা করছিলাম। আর ওর ট্রিটমেন্ট তখন খুলনা 250 বেডে চলতেছিল। তা এর ভিতরে আপনার দেখা যাচ্ছে একদিনকে আর কি বললো যে বাড়িতে আসছে, তখন একদিনকে বললো যে আম্মা আমি তো পোলাও খাবো। তখন আম্মা কেন জানি ওই দিনকে পোলাওটা রান্না করে নাই, আমি নিজেও বলতে পারবো না যে কেন উনি ওই দিনকে পোলাও রান্ধে নাই। তো তখন আছে গের আমার পরের দিন বললো যে ভাইয়া আমি পোলাও খাইতে চেয়েছিলাম, দেখছো আম্মা আমার সাথে রাগ করে পোলাও বানাইলো না। আর ওইখান থেকে শুরু করে আমি আজ পর্যন্ত পোলাও খাই না। নিজের উপরে মানে আমার তার উপরে বলেন আর ফ্যামিলির উপরে বলেন, মানে টোটাল একটা ইমোশনাল কাজ নিয়ে আমি আজ পর্যন্ত পোলাও খাই না। তো যাই হোক, এইভাবে যাওয়ার পরে যতটুকু পারছি আমরা তাকে চিকিৎসা করার চেষ্টা করছি। চিকিৎসা করা এর ইতিমধ্যে আছে গের আমার ফর্ম ক্লাবের ডেট চলে আসলো ক্লাস 10-এ। তখন আর্থিক অবস্থা খুব খারাপ থাকার কারণে ফর্ম ক্লাব করতে মানে তখন আছে গিয়ে কেবল ক্লাস 10-এ উঠছি। তো এদিকতে ব্যবসা সামলায়, ওদিকতে আবার স্কুলে যাইতে হয়। তা মাঝখানে একটা হলো যে ক্লাস 10-এ যখন আমি ঢুকি মানে উঠলাম, তখন আমাদের অর্থনীতি পিরিয়ডটা হয় আলাদা। জি, মানে আমাদের সেকশনটা পার হয়ে আমি বি সেকশনে পড়তাম, বি সেকশনটা এই সাইডে দিয়ে আপনার এ সেকশনে যায় অর্থনীতি। তখন আপনার ভাই বেঁচে আছে? হ্যাঁ, তখনও আছে। আচ্ছা, তখন ওর ট্রিটমেন্ট চলতেছে। জি। তখন আমরা এ সেকশনে গেলাম। এ সেকশনে আপনার মেয়েদের জন্য বসার জায়গা হিউজ পরিমাণ,
কিন্তু ছেলেদের হচ্ছে গিয়ে বসার জায়গা কম। আচ্ছা। আমরা টোটালে 5টা বেঞ্চ ছিল, 5টা বেঞ্চে 5 25 জন বসতে পারতো। আচ্ছা। আর সেই হিসাবে মেয়েরা প্রায় 40-45 জন বসতে পারতো। আচ্ছা। কিন্তু তারপরেও এই দিনকে আপনার মেয়েদের উপস্থিতি ছিল অনেক বেশি, হুম। আর আমাদের ছেলেদের উপস্থিতি একটু কম। তা আমরা 4টা বেঞ্চে বসি, আর একটা বেঞ্চ ছেড়ে দিই মেয়েদের জন্য। আচ্ছা। তা আমরা যে আপনার 4টা বেঞ্চে বসলে পরে একটা বেঞ্চে আপনার 7 জন বসা লাগছে। হুম। এখন 7 জন বসতে গেলে দেখা যাচ্ছে কি দুই পাশে যে 2 জন বসে আছে এদেরকে আপনার পা বাইরে দিতে হবে বেঞ্চের বাইরে। হুম। হুম। তা মাঝখানে গ্যাপ কম থাকার কারণে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে তরিকুল। তা ও হচ্ছে গিয়ে এক সাইডে বসছে, ডাইন সাইডে। জি। তা ওকে আমি বললাম যে তরিকুল তুমি এক কাজ করো, তুমি একটা পা বাইরে দাও। হুম। হুম। তা মাঝখানে আবার চলাচলের রাস্তা কম হওয়ার কারণে পাশে যে মেয়েটা বসছিল ওই মেয়েটার নাম ছিল হচ্ছে রূপা। হুম। তা ও আবার জিদ করে কি করলো আমাদের সাথে জিদ করে ও একটা পা বাইর করে দিল। এখন বাইর করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে কি যে 2 জনের পা মানে মিশে গেছে। তা এইটা নিয়ে এক কথায় 2 কথায় আমি তরিকুলকে বললাম কি যে তরিকুল এক কাজ করো, যদি বেশি করে তুমি পায়ে লাথি মারো। আমি জাস্ট শুধু এই কথাটুকুই বলছি। তো ইতিমধ্যে স্যার ঢুকছে, স্যার ঢুকলে পরা সবাই দাঁড়ায় সম্মান করলাম। সম্মান করার পরে সবাই বসে পড়ছি, কিন্তু এই রূপা আর বসে না। তখন স্যারে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি বসো না কা? তো তখন সে আমাদের বেঞ্চটা দেখাইয়ে বললো যে স্যার আমার এই বেঞ্চ থেকে বাজে কথা বলা হয়েছে। তা তখন স্যার আসলো, এসে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এইখান থেকে কে বাজে কথা বলছো? তো আমরা তো আসলে আমিও বাজে কথা বলি নাই, কারণ এটা তো আমার মনে হয় না যে বাজে কথার ভিতরে পড়ে। তা তখন স্যার এক এক করে সবাইরে জিজ্ঞেস করলো, সবাই একই কথা বললো যে না কেউ বাজে কথা বলে নাই। তখন আমাদের এই 7 জনকেই খুব পিটাইলো স্যারে, যে যখন স্বীকার করবি না তখন এটা সবাইরই শাস্তি। ওকে। তা তখন সবাইকে মারলে পরে আমরা বেরোইলাম। বেরোয় আসলে মানে নিজেরাই কথা বলতেছি যে আসলে কে বাজে কথাটা বললো। তা আমরা আর ভাইবে পাইলাম না। তা পরে আর কি আমাকে রূপা বলতেছে, দেখছস একটু ফাজলেমি করছিস, তার পরিণতি কি হয়েছে, আমার সাথে আর টক্কর দিবি? তা আমি ওকে আর ভালো মন্দ কিছু বললাম না, কিন্তু ও সারা স্কুলে এটা বলে বেড়াইলো যে আমার সাথে ফাজলেমি করার ফল পাইছে ওরা। তা তখন আমার মনে মনে খুব ক্ষোভ হইল যে একে মানে কিছু একটা করবই। তা আসলে আমি মানসিকভাবে অতটা না, যে মানে নির্দয় না যে একজনকে চাইলেই হুট করে মারবো। কিন্তু ওই দিনকে এত রাগ হয়েছে যে মানে কিছু মাথায় কাজ করতেছে না। পরে আমি তাকে থাকা শুরু করলাম যে আসলে রে কবে পাবো। তা আমি যেখানে ইংলিশ টিচারের কাছে প্রাইভেট পড়তাম, ও তার পাশেই এসে গিয়ে আর এক স্যারের কাছে প্রাইভেট পড়তে যাইতো। তা সেই স্যারের কাছে তখন হচ্ছে গিয়ে পাটের সিজন, পাশে আবার পাট ক্ষেত আছে। ছুরি নিলাম, নিয়ে পরে কইলাম যে ওরা আজকে আমি এটা কুবাবই, মানে মেয়েটাকে? হ্যাঁ মেয়েটাকে, যেহেতু গায়ে, কারণ ও স্কুলে বললো কে, আর যা হয়েছে এটা তো ক্লাসরুমেই শেষ হয়ে যাওয়ার। কোন ক্লাসের ঘটনা এটা? এটা হচ্ছে ক্লাস 10-এর শুরু। ক্লাস 10-এর শুরু। ওকে, তারপর? তা আমার একটা ছিল যে যা হয়েছে এটা তো এনাফ, এটা তো বাইরে কারোর কাছে বলার মতো কোনো কিছু না। আর যেহেতু আমরা বিষয়টা বুঝিই নাই যে কি অপরাধে মার খেলাম, কিন্তু ও এটারে মানে অন্যভাবেই করে বলল যে আমার এটা বলছে, আমি এই কারণে স্যাররে বলছি, স্যার খুব মার দিছে। তা তখন রাগ হওয়ার কারণে একটা ছুরি নিয়ে গেলাম। যাওয়ার পরে কিছু লোক আসার কারণে আমি মানে যাওয়ার পথে ওকে কিছু বলতে পারলাম না, কিন্তু ফেরার পথটা ছিল আপনার ওই দিনকে প্রায় 12টার কাছাকাছি হবে, দুপুর। স্কুল বন্ধ ছিল, দুপুর 12টার দিকে আর কি ও ফিরতেছিল। তা তখন আমি ওর সামনে গেলাম, সামনে যে ছুরিটা বেরও করছি, বের করে ওকে বললাম যে এখন যদি তোরে আমি এটাতে কুবাই তুই কি করতে পারবি? তো তখনও আমাকে একটা কথা বলছিল যে ভাই যা করছি ভুল করছি, কিন্তু আপনি এটা দিয়ে আমার একটা কোপ দিলে পারাও আমার এই ক্ষতটা কিন্তু আপনি জীবনে কোনোদিন সারতে পারবেন না। এই ক্ষতটা আমার থাইকেই যাব। আমি আর একজনকে মানে যে যখন ক্ষতটা দেখবো আমি তার কি প্রশ্নের উত্তর দেব? তা আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তো নয়তো কোপ দিলাম না, কিন্তু তুই তো আমার লাইফটা বরবাদ করে দিলি,
কারণ আমি যে ব্যক্তির সন্তান, তুই সারা স্কুল না সারা থানা ঘুরে দেখবি আমার বাপের নামে কেউ খারাপ কথা বলতে পারে কিনা, বা আমার নামে কেউ খারাপ কথা বলতে পারে কিনা। কিন্তু তুই আমার নামে এই যে বদনামটা রটাইলি, এখন আমারে যে দেখে সেই এই একই কথা বলে যে তোর মতো বেয়াদব আর নাই, যে স্কুলের মধ্যে মেয়েদেরকে ট্রিক্স করে। আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান নিজের জীবন গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আরও একবার বলছি 09611904 আর আমাদের আজকের এই গেস্টকে যদি আপনি দেখতে চান প্লিজ চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের ঠিকানা হচ্ছে www.youtube.com/RJKibriya.fm। আমি আবারও বলছি www.youtube.com/RJKEBRIAFM। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। প্লিজ লাইক দিস চ্যানেল। ওকে, যেখানে আমরা ছিলাম তারপর কি হলো? তখন ওই দিনকে আমি আর ওরে কিছু বললাম না, ওরে ছেড়ে দিলাম যে যা ঠিক আছে, তুই যখন তোর ভুল স্বীকার করছিস, হয়তো আমার লাইফটা হয়েছে, কিন্তু আর একজনের ক্ষেত্রে তুই হয়তো এই ভুলগুলো আর করবি না। পরবর্তীতে আরও 7-8 দিন আমি স্কুলে গেলাম, কিন্তু এই সবাই একই কথা বলার কারণে আমার স্কুলের প্রতি থেকে খুব মন উঠে গেল এবং আমি লেখাপড়া বন্ধই করে দিলাম। যে এত প্রবলেম ফেস করে কয়েকটা বিষয় আমি পয়েন্ট করছি, এটা এই জায়গা থেকে আপনি আরো বলবেন। আপনি কোনো একটা বিষয় নিয়ে দুঃখ পেলে খুব টাফ একটা ডিসিশন নিয়ে ফেলেন, এবং সেটা এককভাবে, কারোর সাথে ডিসকাস করা দরকার না, কিছু করে কারোর সাথে বলতে আমি যদি আপনি আমার পুরা ঘটনাটা শুনেন তাহলে আপনি হয়তো হতভম্ব হয়ে যাবেন যে একটা মানুষ একটা খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, এটা এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার এবং ওনাকে আজকে এখানে আমি হাইলাইট করছি। এরকম অসংখ্য মানুষ আমাদের সোসাইটিতে আছেন। কোনো একটা ঘটনা যেটাকে হয়তো জীবনে এত বড় করে নেওয়ার কোনো প্রয়োজনই নাই, সেটা হয়তো ব্যক্তিগতভাবে সে অনেক বেশি বড় করে নিজের জীবনে নিচ্ছেন এবং নিজের জীবনের স্বাভাবিক যে গ্রোথটা থাকে সেটাকে সে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দিচ্ছেন। এবং এই লোকটা হচ্ছে তার একটা বেস্ট এক্সাম্পল আজকের এই জীবন গল্পে। আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। হ্যাঁ বলেন। তারপর বন্ধ করে দিয়ে ব্যবসার দিকে একটু নজর দিলাম, কিন্তু তারপরে ওই যে ভিডিও গেমস খেলার যে একটা নেশা, এটা কিন্তু আমার ভিতরে তখনও বিদ্যমান। এটা হচ্ছে কি যে একাকিত্বটা কাটানোর, যে ছোট ভাই যে অসুস্থ, এই কথাটা যাতে মনে ওঠে তখন হচ্ছে খুব কষ্ট লাগে, যার কারণে একটু হাসি খুশি নিজে থাকার জন্য আমি গেমসে যাইতাম। ওকে, যেটার কারণে ব্যবসায় খুব আবার এটার প্রভাব পড়ে। এরপরে আমার ছোট ভাইটা মারা যায় 23শে নভেম্বর 2003-এ। ওকে, তো নভেম্বরের শুরুর দিকে খুলনা 250 বেড থেকে ছেড়ে দিল ডাক্তারে, যে আর কিছু করা পসিবল না, আপনি বাসায় নিয়ে যান, যা খাইতে চাই ভালো মন্দ খাইতে থাকেন, আর যত দূর পারেন সেবা যত্ন করেন। ওকে, মাঝখানে আমি একটা কথা বলে যাই, এটা কি আমার ছোট ভাইকে প্রতি সপ্তাহে 4 ব্যাগের মতো রক্ত দিতে হতো। আচ্ছা আচ্ছা, যেটা কালেক্ট করতো সম্পূর্ণ বাইরের থেকে। হ্যাঁ, তো তখন আমার শারীরিক অবস্থা এতটা ভালো ছিল না, কিন্তু তারপরে আমি বলছিলাম যে আমার ব্লাডটা আপনি একবার হইলেও দেন। তো তখন আমার আব্বা যে কোনো কারণবশত রাজি হয় নাই, আর রাজি না হওয়ার কারণে আমি গত 4 মাস আগে আমার ব্লাড গ্রুপ টেস্ট করি। আচ্ছা, যেটা আমার প্রয়োজনে আমি ব্লাড গ্রুপটা টেস্ট করি। ছোট ভাইকে ব্লাড দিতে না পাওয়ার কারণে আমি এতদিন কোনো ব্লাড টেস্টই করছিলাম না, কারণ আমি আপনাকে তো বলছি যে রাগটা সবসময় আমার নিজের ভিতরেই থাকতো, জি, আমি যেটা প্রকাশ করতাম না। জি, তখন ব্লাড দেওয়ার জন্য অনেকে আসতো, বাইরের থেকে নিয়ে আসতো, আত্মীয় স্বজন যতদূর মানে যেমনে পারছে কালেকশন করছে, কিন্তু আমাকে কখনো দিতেও দেয় নাই। তো লাস্ট আপনার 2003 সালের 23শে নভেম্বর 3রা রমজান ছিল এটা। তা আমার ছোট ভাইটা প্রথম রোজাটা করছিল এবং দ্বিতীয় রোজাটা ওকে দুপুরের পরে জোর করে খাওয়ানো হয়। ওকে, তখন রোজা থাকলে তো এমনি শরীরে মানুষের শারীরিকভাবে একটু হয়ে যায় আরো বেশি, একে তো অসুস্থ, আর 3রা রমজান থেকেই মানে ও কেমন জানি একটু উদ্ভট মানে কথাবার্তা বলা শুরু করে। হ্যাঁ, আর ও চোখে দেখা চোখটা আগেই হয়ে গেছিল, এটা প্রায় ক্যান্সার ধরা পড়ার 5-6 মাস পরে, মানে দেখতো না, চোখে দেখতো না। আহা, কিন্তু ও সবকিছু মানে সবাইকে একটু বলতো যে সবাই একটু জোরে জোরে আমার সাথে কথা বলো।
মানে কানেও কম শুনতো। মানে কানে কম শোনা না, মানে ও জিনিসটা উপলব্ধি করতে চাইতো মন থেকে। আচ্ছা, মানে আস্তে কথা বললে হয়তো আপনি মনে করবেন কি যে আপনাকে অ্যাভয়েড করে কিছু বলা ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ও আসলে বলতো আমার সঙ্গে নর্মাল থাকো তোমরা। হ্যাঁ, মানে আপনি যদি আমার সাথে মানে সিম্পলি কথা বলেন, হয়তো দু একটা কথা মিস হইলে হয়তো আপনার মনের ভিতরে হইতে পারে যে যখন আপনি দোষী থাকবেন, আপনার পাশে কিন্তু একজনের কথা বললে সে এটা মিন করতে পারে যে আমাকে মনে হয় ছোট করা হচ্ছে। তা এই কারণেও বলতো যে তোমরা আমার সাথে যা কথা বলবা বা আমার সামনে যা কথা বলবা একটু জোরে বলো। আচ্ছা, মানে ও এটাই বুঝাইতে চাইতো যে ওর সম্পর্কে খারাপ কেউ বলে কিনা বা ও অসুস্থ আছে এটা নিয়ে আমরা কখনো করি কিনা, ওরিট কিনা। হ্যাঁ এইটার জন্য আর কি এইটা করতো। তা ৩রা রমজান সেগের রোজার মানে আসরের পরে মানে সবাই পানি খাওয়াইতে আসছে, মানে মুখে পানি দেওয়ার জন্য। কারণ সবাই মানে কিছু রুগীদের ক্ষেত্রে হয়তো বোঝা যায় এটা যে হয়তো আর বেশিক্ষণ থাকবে না, তো সেই হিসাবে সবাই পানি খাওয়াইতে আসলো। আশপাশে যারা ছিল সবাই পানি খাওয়াইলো। আমি তখন হচ্ছে দোকান থেকে কেবল আসি, তা আসলে পারা আমারে বললো যে তুই ছোটো বাইরে পানি খাওয়া। তখন আমি বললাম কেন, আমি পানি খাওয়াবো না। বললো যে দেখ, মানুষ কেউ হয়তো কারোর ভালোবাসার টানে হয়তো পৃথিবীতে কষ্ট করে যায়, এখন তুই যদি এর দাবি না ছাড়িস তাহলে হয়তো এইভাবে কষ্ট করে আরও 2-1 দিন থাকবে, কিন্তু তোর সবচেয়ে ভালো তুই এর দাবি ছেড়ে দে, ছেড়ে দিয়ে পানি খাওয়াই যা। তা আমি বললাম যে না, পানি খাওয়াবো না আমি। সবাই অনেক জোরাজোরি করলো, করার পরে পানি খাওয়াইলাম। ইতিমধ্যে সেগের মাগরিবের সময় কাছায় আসলো। মাগরিবের সময় কাছায় আসলে পরে ওই এলাকায় আবার সব মসজিদে ইফতারি দেয়। ইচ্ছা ছিল যে বাসায় সেরকম ইফতারি করতে পারবো কিনা, মসজিদে একবার ইফতারি করে হুজুরটা বলবো যে দোয়া করেন, দোয়া করে আমি চলে আসবো বাসায়। কিন্তু ইফতারির সবাই সামনে নিয়ে বসে আছি, আজান দিবে দিবে ভাব, আর 2-1 মিনিট সময় আছে। তখন আমাদের পাশের এক হিন্দু ছেলে যায় বলল যে আমার ছোট ভাই মারা গেছে। তখন আসলে ইফতারি করব না কি করব ঠিক পাচ্ছি না, যে একবারে ঠিক ইফতারির সময় কেন যাইতে এলো। আগে যাইতো একটু সময় পাইতাম, হয়তো কাছে থাকতে পারতাম, একটু আগে পরে হইলে তো একটু মনটা ঠান্ডা বুঝ দিতে পারতাম যে না আমি পাশে ছিলাম। যাই হোক, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমাদের ফ্যামিলিগতভাবে সবাইকে খবর দেওয়া হলো। তখন আবার আমার দাদি কিন্তু জীবিত, তো ওনাদেরকে খবর দেওয়া হলো সবাইকে, চাচাকে সবাইকে খবর দেওয়া হলো। তা তখন আমার চাচাও আসলো না, দাদাও আসলো না, দাদিও আসলো না। আমার হচ্ছে 4 ফুফু, 4 ফুফুর মধ্যে 3 জনে আসলো, একজনে আসলো না। তা এইটা নিয়ে আসছে গের আমার আবার মনে আবার একটু রাগ, যে আত্মীয় স্বজন আমার ছেলেটা মারা গেছে দেখতে পর্যন্ত আসলো না। মাঝখানে একটা কথা বলে রাখি, তখন কিন্তু আমার আব্বা আবার ছিল না, মানে লোহাগড়াতে ছিল না, উনি তখন খুলনাতে ছিল। উনি আসছে মৃত্যুর পরের দিন সকালে। আচ্ছা, মানে উনি এসে জাস্ট জানাজাটা ধরতে পারছে, কেউই আসলো না। তখন অবশ্য দাদি চেষ্টা করলেও আসতে পারতো না, কারণ তখন হচ্ছে ওনার প্যারালাইজড। তো তখন আমি আমার আব্বাকে বললাম যে আসলে এখন আমরা তো এখানে ভাড়া থাকি, আমার আত্মীয় স্বজন যা আছে সবই তো গ্রামে, তা আমাদের একটু কষ্ট হইলে পরেও ছোট ভাইয়ের লাশটা আমরা এলাকায় দাফন করি। তো তখন উনি আবার কি চিন্তা ভাবনা করে বলল যে না, আমরা করব না, আমরা এখানেই দাফন করব। তো তখন আছে লোহাগড়া গোরস্থানে ওনাকে দাফন করা হয়। দাফন করার পরে যে মোটামুটি সব কিছু একটু নর্মালি হয়ে আসতেছিল, তখন হচ্ছে আব্বার আবার একটু মানে মেন্টালিটি সমস্যা দেখা দিল, মানে হালকা হালকা, মানে মানসিকভাবে অসুস্থ বলতে চিন্তাগ্রস্ত থাকলে পারা যেরকম সবকিছু পারফেক্টলি করা যায় না সেরকম। তো যাই হোক, মোটামুটি ব্যবসার দিকে আবার একটু ব্যবসা চাঙ্গা হইলো, ভালোই চলতেছিল, কিন্তু ওনার মেন্টালিটি প্রবলেমগুলো বাড়তে শুরু করলো। তখন আর কি আমাদের বাড়িওয়ালি যে ছিল, বাড়িওয়ালা, ওনার মেয়ের সাথে আমার আবার একটু সম্পর্ক হয়। আচ্ছা, যেটা ছিল আমার একক, মানে একতরফা, যেটা মেয়ের দিক থেকে কোনো ছিল না। কারণ জাস্ট আমি দরজা খুললে তাকে জানলায় দেখতাম, ভাল লাগতো, আর কিছু আচরণ ভালো লাগতো, এই হিসাবে হচ্ছে আমি তাকে খুব পছন্দ করতাম। আচ্ছা,
কিন্তু একদিনকে আমি তাকে হাত দিয়ে ইশারা করার কারণে সে আমার ছোট বোনকে বলে দিল যে তোমার ভাইয়া আমাকে এরকম ইশারা করছে। হুম তো তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আর করব না এটা। হুম তা এরপর থেকে আর কখনো করি নাই, কিন্তু না করার পরেও দেখা যাচ্ছে যে আপনার বছরখানিক পরে মেয়ের বাপে আমাদের কাছে বিয়ের প্রস্তাবই নিয়ে আসে। আচ্ছা। ওই মেয়ের সাথেই আমার। কিন্তু এই যে যে ইটা আমার নামে করছিল, এটার কারণে আমার মনের ভিতরে যে রাগটা ছিল, এই রাগের কারণে এই মেয়ে আবার আরেকজনের সাথে অ্যাফেয়ার করছিল। এদের ডেটিং করার জায়গা আবার আমি নিজেই ঠিক করে দিছিলাম। তো এটাতে আপনার ফায়দাটা কি? মানে ফায়দাটা বলতে আসলে যার সাথে সে অ্যাফেয়ার করছিল সে আমার বন্ধু। হ্যাঁ। এখন আমি তার সাথে সম্পর্ক করতে চাইছিলাম, এটা আমার বাসায় জানাই দিব এই ভয় দেখানোর কারণে আমি ওদেরটা মানে মাইনে নিয়েছিলাম যে ঠিক আছে তোমরা ডেটিং করো। যে ওকে, ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ। কিন্তু যখন আমি এক সপ্তাহ আগে ডেটিং করাইলাম, এক সপ্তাহ পরে দেখা যাচ্ছে যে মেয়ের বাপে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, ও যে ছেলেকে বিদেশ পাঠায় দিবে, ব্যবসার জন্য টাকা দিবে এবং এখানে বাড়ি করার জন্যও কিছু টাকা দিবে। হুম তখন আমার মাথায় ঢুকলো যে আমি কেবল এক সপ্তাহ হয় নাই মেয়েকে আরেকজনের সাথে ডেটিং করতে দিছি, হুম আমি কেন একে এখন বিয়ে করতে যাব? এখন আমি তো আর কাউকে বলতে পারতেছি না, আব্বাকেও না মাকেও না। তারা তো দুইজনই এক পায়ে রাজি, হুম যে স্থানীয় লোক, মানে তারা এক পায়ে রাজি। এখন আমি ভিতরে ভিতরে জ্বলে মরতেছি। হুম তা তখন আমি বললাম যে না, এই বিয়ে আমার দ্বারা করা সম্ভব না। তখন মেয়ের বাপে বলল কি 400 টাকার ঘর ভাড়া 1100 টাকা করলো এবং সময় দিল 4 মাস, যে 4 মাসের ভিতরে তোমরা চলে যাবা। এখন 400 টাকার ঘর ভাড়া যখন 1100 টাকা হলো, তখন তার প্রশ্নই ওঠে না এখানে থাকার। 4 মাসই বা কেন থাকবো? তা তখন আমরা পরের মাসেই চলে গেলাম এখানে। ওইখান থেকে চলে যাওয়ার পরে এখন এর ভিতরে আবার ছোট বোনের বিয়ে হইলো। এই বিয়ের ক্ষেত্রেও আমি একটু দূরে ছিলাম, মানে কার সাথে কোথায় বিয়ে এই সম্পর্কে আবার আমি ততটা জানতাম না। হুম তো যাক, বিয়ে হয়ে গেল, কিন্তু এদিক থেকে বাপের আবার মেন্টালিটি সমস্যা একটু বাড়তে থাকলো। বিয়ে কার হলো? ছোট বোনের মাঝখানে ছোট বোনের বিয়ে হলো, হ্যাঁ। এখন এই বিয়ে হওয়ার পরে আমাদের মানে আর্থিক অবস্থা আবার একটু ভেঙে পড়ে। আবার আব্বা মানে আব্বু থাকার কারণে ব্যবসা ততটা আগাইতো না। এখন না আগাইলে পরা হঠাৎ একদিনকে ওইখানের এক স্থানীয় লোক বলতে উনি পৌরসভা হওয়ার পরে ফার্স্ট নির্বাচন হইব, ওনাকে আর কি আব্বা মারলো। কাকে? ওইখানের আপনার ওনার নাম ছিল পলিটিক্যালি। হ্যাঁ, পলিটিক্যালি একজনকে মারলো বলতে আপনার এই যে পোস্টার যে ছাপায়, এই পোস্টার ছাপানো নিয়ে আর কি একটু বাকবিতণ্ড হওয়ার কারণে ওনাকে মারলো। এখন মারলে পারা দেখা যাচ্ছে যে এটার প্রেশার খুব অনেক প্রেশার আসলো। এখন আমার এই যে বন্ধু বান্ধব যা আছে, আর মনে করেন যে আব্বুর যে ইসের কারণে যে একটা তৈরি হয়েছিল, এইটা দিয়ে ম্যানেজ করতে খুব কষ্ট হইতে লাগলো। আপনি ব্যাকআপ দিতে পারছিলেন না? মানে আপনি কি বোঝাচ্ছেন? মানে বাবার জন্য ব্যাকআপ দেওয়া? হ্যাঁ, মানে গ্যাঞ্জামটা একটু যেকোনোভাবে হোক মেটানো। হ্যাঁ, মেটানোর জন্য। তখন আপনি কিসে পড়তেন? আমি তখন লেখাপড়া বাদ দিয়ে দিছি। ওই মেটার ঘটনাকে কেন্দ্র করে লেখাপড়াটা বাদ দিয়ে দিয়েছি? ওইখানেই বাদ দিয়ে দিছি। জি। তো এখন এই মীমাংসার জন্য মানে খুব কষ্ট হইতে লাগলো যে এটা কিভাবে মেটাবো, কারণ আমাদের ওইখানে কোনো আত্মীয় স্বজন ছিল না। যাক, পরে অনেক কিসের পরে এটা যাক একটু ঠান্ডা হলো, কিন্তু তার মাসখানিক পরে উনি আরেকজন পলিটিক্যাল লোকের গায়ে হাত দিল। আচ্ছা। তখন যে দেখা যাচ্ছে যে মানে এইটা আর কখনোই সামাল দেওয়া সম্ভব না আমার একার পক্ষে। তখন আমাদের পার্শ্ববর্তী মানে বেশ দূরে, প্রায় 10-12 কিলোমিটার দূরে আর কি আমার নানার বোন বিয়ে দেওয়া, ওনারা আবার খুব প্রভাবশালী ছিল। তো ওনাকে যে ঘটনাটা বললাম যে আসলে এই ব্যাপার এখন কি করা যায়, তো তখন ওনারা সেগের ঘটনাটা মিটাইলো। এখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখানে বিজনেস করতে যাই তাহলে এখানে আমাদের ফ্যামিলি সহ মরতে হবে। আচ্ছা। কারণ ওইখানে এইগুলা হর হামেশায় ঘটতেছে। তো তখন আমি চিন্তা করলাম যে আসলে এখন কি করা যায়। তো তখন হচ্ছে গিয়ে আমি মানে ওনাদেরকে বাড়ি চলে যাইতে বললাম এবং আমি বললাম যে আমি ঢাকায় যে চাকরি করি
5-6 হাজার টাকা যদি বেতন পাই তাহলে এটা দিয়ে যা হয় এটাই আপনারা খাইবেন। আর তখন হচ্ছে গিয়ে আব্বার মানসিক অবস্থা আরও ভয়াবহ, মানে আরও খারাপ হয়ে গেছে। তো তখন সব কিছু বিক্রি টিক্রি কইরা মানে সব দিনাদায়ক মানে মোটামুটি যা ছিল এটা বাদ দিয়া আপনার 14,000 টাকার মতো পায়। এটা হচ্ছে 2007 আর কি, 14,000 টাকা পায়। এইটা দিয়ে ওরা বাড়ি চলে যায়। তা বাড়ি যাওয়ার পরে আমি ওনাদেরকে বললাম যে 14,000 টাকা আছে, আপনারা এটা আমার বাড়ির উপরে কোনো রকম উপরে টিন দিয়ে মানে কোনো রকম ঘিরে আপনারা থাকেন, এরপরে আল্লাহ যদি দেয় আমি যদি কিছু করতে পারি করব আস্তে আস্তে। তা তখন আমার মামারা আর নানা নানি এখনও জীবিত আছে, ওরা বসে একটা সিদ্ধান্ত নিল কি যে না তুমি চাকরি করো, দেন ওরা আমার এখানে থাক, আমার এখানে খাওয়া দাওয়া করুক, আর তুমি যা কামাই করে দিতে পারো এটা দিয়ে আস্তে আস্তে বাড়ি ঘর দেব। তা তখন আমি আবার আমার নানা নানিকে বললাম যে দেখেন আসলে আপনারা এখানে থাকেন হচ্ছে গিয়ে শ্বশুর বাড়ির এলাকায়, মানে আমার নানা থাকে শ্বশুর বাড়ির এলাকায়। জি। তা আমি তখন ওনাদেরকে এরকমেরই বললাম যে আপনারা থাকেন আপনার শ্বশুর বাড়ির এলাকায়, এখন আমার আব্বাও যদি আবার সেই শ্বশুর বাড়ি থাকে তাহলে এটা মানুষ কিন্তু আরও খারাপভাবে নিব যে ঘর জামাইয়ের ঘরে ঘর জামাই থাকে। তা আমি বললাম যে আপনারা এটা বাদ দিয়ে যা আছে এটা দিয়ে আপনার ছোট্ট করে একটা রুম করে টিন দিয়ে হইল, মানে টিন দিয়ে না হোক যেভাবেই হোক থাকতে। তা ওনরা আমার কথাটা রাখলো না, না রাখলে পরে ওনরা এখানে থেকে গেল। থেকে যাওয়ার পর 3-4 মাস পর ঠিকই সেম একই কাহিনী হইল। আশপাশের লোকজন খুব বাজেভাবে কথা বলতে থাকলো। তখন হচ্ছে গিয়ে ওনরা বাড়িতে চলে গেল। আর আমি তখন হচ্ছে গিয়ে এসে চাকরি নিলাম আমার মামার এইখানে। মামা হচ্ছে গিয়ে একটা পেট খাবো কি দিয়ে, আর ভাত খাবো কি দিয়ে, আর বাড়ি টাকা পাঠাবো কি দিয়ে। তখন মানে নিজে নিজে চিন্তা করে আমাদের আবার এক দূর সম্পর্কের খালাতো ভাই, উনি আবার সোয়েটারে চাকরি করতো। জি। তো তখন আমি আরে জিজ্ঞেস করলাম যে ভাই সোয়েটারে চাকরি করলে কেমন কি দেখি। তা বললো যে তোমার তো কাজ শিখতে অনেক দিন লাগবো, 1-1.5 মাসের উপরে লাগে কাজ শিখতে, তাই 1-1.5 মাস চলবা কি দিয়ে। তা আমি বললাম সেটার ব্যবস্থা হবে, কিন্তু আমার এটাই করলে লাভটা কি। তা তখন বললো যে তুমি বেসিক্যালি যদি ভালোভাবে কাজ করো তাহলে 8-10 হাজার টাকা বেতন উঠাইতে পারবা। তো তখন এর সাথে কথাবার্তা বলে এখানে 5 মাসের মতো চাকরি করলাম। আচ্ছা। এখন 5 মাসে উল্টা আরও দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের কাছে 7-8 হাজার টাকা দিনা হয়ে গেছি, কারণ এদিকতে ফ্যামিলিতে দেওয়া লাগছে, নিজের পকেট খরচ সব দিয়ে 7-8 হাজার টাকার উপরে বন্ধু বান্ধবের কাছে দিনা হয়ে গেলাম। তখন পরে এসে সোয়েটারে চাকরি করলাম। সোয়েটারে এসে গেলে আপনার যেটা কসেস মারা বলে, মানে নিটের কাজ বলে। আচ্ছা। এই নিটে আসলাম। নিটে এসে গেলে আপনার অনেক পরিশ্রম, সারাদিন দাঁড়ায় থাকতে হবে এবং কসেস মারতে হবে, একবার ডাইনে একবার বামে। যদি কেউ করে থাকে, যারা করছে এরা বুঝবে, অনেক পরিশ্রমের কাজ। কিন্তু আমি তো আগের থেকে কোনো পরিশ্রমের কাজ করিনি, মানে টোটালি কোনো পরিশ্রমের কাজ আগে করিনি। তা খুব কষ্ট হইতে লাগলো, কিন্তু তারপরেও আমি করে গেলাম। তো করে যাওয়ার পরে এইখানে এসে গিয়ে আমার একটা বড়ই লাগলো জীবনে, যে আমার টাকা দিয়ে, আমার এই কষ্টের টাকা দিয়ে আমি চাইছিলাম আমার আব্বাকে চিকিৎসা করাইতে, কিন্তু আমার বাপ এই আমার আম্মা আর মামারা মিলা আমার এই টাকা দিয়ে করলো ঘর। কোথায় বানালো ঘর? ফরিদপুরে? আমাদের বাড়িতে। ফরিদপুরে? ফরিদপুরে সামনে হাফ ওয়াল কইরা টিন শেড দিয়া ঘর করলো। তো যখন ঘরের কাজ শুরু করলো তখন আমি বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে আম্মারে জিজ্ঞেস করলাম যে আম্মা, আমি তো যদি এইভাবেই চলে তাহলে তো আমার সারা জীবনই ঘরে ঢাকায় থাকতে হবে, কারণ আমি না জানি মাঠের কাজ, না পারবো ভ্যান চালাইতে, না পারবো অন্য কিছু করতে, কারণ আমি তো আর বেশি পরিশ্রমের কাজ করিনি। তা তুমি কোনো রকম একটা ঘর করো, করে থাকো, আর আব্বারে চিকিৎসা করো। আচ্ছা। তা তখন আর কি আমার একটা বুঝ দিল যে তোর আব্বার চিকিৎসা তো হচ্ছেই, আর বাড়ি মেয়ে জামাই আসলে পরা তাকে বসতে দেব কোথায়, এরকম একটা দিয়ে আমারে বললো যে না, যেটা হচ্ছে খারাপ হচ্ছে না। তা আমি দেন এখন বললাম না যে আম্মাকে খুব ভালোবাসতাম, যার কারণে ওনার কথাটা আমি তখন আর মানে সামনাসামনি কোনো প্রতিবাদ করলাম না, কিন্তু মনের ভিতরে একটা রাগ এবং ক্ষোভ কিন্তু থেকেই গেল।
কারণ আব্বার এদিকতে চিকিৎসা হচ্ছেই না, কারণ আপনার ঘর করতে যে প্রতি মাসে আমার 5,000 টাকা মামাকে দিতে হয় ঘর বাবদ। তখন আপনি কি করেন? তখন আছে আমি সোয়েটারে চাকরি করি। জি। মানে ঘর বাবদ যদি 5,000 টাকা নিয়ে যায়, আমি বাড়িতে পাঠাই 7-8 হাজার টাকা। ও, সর্বোচ্চ মানে হচ্ছে আপনার মামার কাছ থেকে লোন নিয়েছিল, সেই লোনের টাকা শোধ হ্যাঁ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে যে ঘরের যে টিন লাগবে এটা হচ্ছে গিয়ে মামার থেকে লোন করে নেওয়া। হুম। তো এখন আমি সর্বোচ্চ হচ্ছে 8,000 টাকা পাঠাইছি, আর অধিকাংশ হচ্ছে 7,000 টাকা। তা 7,000 টাকা আর 5,000 টাকা যদি ওনাকেই দিয়ে দেওয়া হয়, হুম। আর থাকবে কি? আর সেটাই দিয়ে আর ওনার চিকিৎসাই বা কী হবে? হুম। এখন আমি তো আর কিছু করতে পারবো না, আমার জাস্ট ইনকাম করে দেওয়ার দরকার, ইনকাম করে দিতাম। কিন্তু আমি সবসময় আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ ওনাদেরকে একটু দেন, সুখে শান্তিতে থেকে যাওয়ার সুযোগ দেন, কারণ ওনারা বাসায় একারাই থাকতো, মা এবং বাপ, বাড়িতে সেরকম কেউ আসা যাওয়া করতো না। তো এর ভিতরে আবার ছোট চাচা বিদেশ যাওয়ার জন্য পায়তারা শুরু করলো যে উনি বিদেশ যাব। তা তখন আব্বার অবস্থা বেশি ভালো না, একেবারেই খারাপ। তা চাচা এসে বলল যে এক কাজ করো, তোমার জমিটুকু আমারে দাও। তা আমি বললাম জমি দিয়ে কী করবেন? আমি বিদেশ যাব। তা আমি বললাম যে না, আপনি বিদেশ যাবেন, জমি লাগবো কেন? আপনার টাকা লাগলে টাকা চাইবেন, আমি না দিতে পারলে আপনি আমারে বলতে পারতেন যে বিল্লাল এইভাবে না এইভাবে করতে হবে, তুমি জমি বন্ধক রেখে আমারে টাকা দাও। তো যাই হোক, পরে তারা ফুফুরা এসা, মানে ফুফুর জামাইরা এসে আমারে প্রেশার দিয়ে এরা জমি নিল। তা আমি যে সময় জমি নেই সে সময় বললাম যে আজকে আমার আব্বা অসুস্থ, যদি আমার ইনকেস টাকার দরকার হয়, আমার জমিটা থাকলে কিন্তু আমি বিক্রি করে টাকা তারা ট্রিটমেন্ট করতে পারবো। তো যাই হোক, তারা কি বুঝছে জানি না, এইভাবেই তারা গেল। আব্বার তো এদিক থেকে কোনো ট্রিটমেন্ট নাই, ওনার মেন্টালিটি মানে আসলে অনেকে বলছে যে পাগল হয়ে মারা গেছে। আবার ইসের এক ডাক্তার ছিল, উনি এসে মাঝে মধ্যে দেখতো, উনি বলছিল আমাকে যে ওনার ব্রেন ক্যান্সার হয়েছে। আর আদতে যে কি হয়ে মারা গেছে এটা আপনারা কেউ জানেন না? আমি অন্তত জানি না, কারণ আমি তখন কন্টিনিউ ঢাকায় কাজ করি। আপনার ছুটি দিলে কতক্ষণ কাজ করতে হতো? কাজ করতে হইতো হচ্ছে গিয়ে সকাল 8টার থেকে সন্ধ্যা 6টার থেকে ফিক্সড, এটা করতেই হবে। আর সন্ধ্যা 6টার সময় যদি আপনার টিফিন বলতে একটা রুটি একটা কলা দিত, 10 ঘন্টা প্রায়, একটা রুটি একটা কলা দিত, যদি এটা দিত তাহলে আপনার রাত 10টা পর্যন্ত। এখন আমার এইদিকে হচ্ছে গিয়ে ছিল যে বাড়ি টাকা পাঠাইতে হবে, এই কারণে আমি করতাম কি, আমি আসলাম সকাল 6:30টার দিকে। আচ্ছা, 6:30টায় আইসা ওই রাত 10টা পর্যন্ত চললে 10টা পর্যন্তই, আচ্ছা, এই পর্যন্তই করতাম, কারণ আমার টাকার দরকার। আর আমি হচ্ছে গিয়ে তখন কাজ শিখছি নতুন। কিন্তু মাঝখানে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে গিয়ে কি, আমি সোয়েটারের কাজটা শিখছিলাম মাত্র 3 দিনে। আচ্ছা, যাই হোক, আপনি এত কষ্ট করে বাড়িতে টাকাগুলো পাঠাতেন। কিন্তু এইটা দিয়ে আসলে মানে আমার মনের যে আকাঙ্ক্ষাটা ছিল এটা পূরণ হইতো না, কারণ এটা আমার সম্পূর্ণ আকাঙ্ক্ষা ছিল যে আমার আব্বার চিকিৎসা হইব এবং তারা খাইয়ে পরে কোনো রকম থাকবে। তো যাই হোক, পরবর্তীতে আব্বা 2010 সালে মারা গেল। এইভাবেই 2010 সালে মারা যাওয়ার পরে এখন চাচা আসছে তখন বিদেশে, আসার মধ্যে আসলো ফুফুরা, কিছু মানে সেরকম আত্মীয় স্বজনের কোনো বালাই নেই। মানে আত্মীয় স্বজন থেকে আমরা সব সময় কেন জানি মানে বিচ্ছিন্ন ছিলাম একদম শুরুর থেকেই। মানে সেরকম কোনো একজন যে একটু সমস্যায় পড়লে যে আরেকজন দেখবে সেরকম কোনো কানেকশনই ছিল না আমাদের ভিতরে। এটা হয়তো যার যার মনের রাগে বা অন্য কোনো কারণে হবে হয়তো। তো তখন হচ্ছে গিয়ে মানে করলাম যে ওনাকে জানা এই কবর দেওয়া হলো হচ্ছে গিয়ে বোয়ালমারি সুলনা গোরস্থানে। আচ্ছা, তাই সেরকম কোনো আত্মীয় স্বজন আমাদের আসছিল না। এরপরে আর আসলে মানে এই 2014 সাল পর্যন্ত মানে নর্মালি জীবনযাপন করছি। এর ভিতরে আল্লাহর রহমতে আর সেরকম কোনো আসে নাই। হ্যাঁ, 2010-এ যখন আব্বা মারা যায় তখন তো আমি আবার এর মাঝখানে কিন্তু আমি আবার সোয়েটার থেকে আমার মামার কাছে ফিরে আসি। আচ্ছা, তখন উনি আমাকে প্রস্তাব দিল যে তুই এত কষ্ট করে 10,000 টাকা বেতন পাস, খায়ে পরে তো আর বেশি থাকে না, তা আমাদের কোম্পানিতেই আবার চলে আয়, তোরে এখন একটু বেতন বাড়াই দিয়ে আসবো। কোম্পানিটা কিসের ছিল? এটা হচ্ছে গিয়ে ওষুধের লেবেল প্রিন্টিং ফ্যাক্টরি, মানে ওষুধের উপরে যে লেবেলটা হয়, ওষুধের উপরে লেবেল প্রিন্টিং করেন।
তো তখন বলল যে এটা তুই আমার এখানে আবার চলে আয়। হুম। তা আমি বললাম যে ঠিক আছে, যদি আপনার মনে হয় যে না ভালো হইব তাহলে আমি চলে আসি। আচ্ছা। তখন ওনাদের ফ্যাক্টরি মোটামুটি আর একটু ভালো চলতেছিল। হুম। এখন দিন যাচ্ছে কাজের চাপ বাড়তেছে, দিন যাচ্ছে কাজের চাপ বাড়তেছে। মাঝখানে ওভারটাইম চালু হয়ে গেল যে ওভারটাইম করতে হবে। হুম। কিন্তু তখন হচ্ছে গিয়ে আমার এই বড় মামা হচ্ছে গিয়ে ওই ফ্যাক্টরির ম্যানেজার হিসাবে, মানে পরিচালক হিসাবে ছিল। এখন পরিচালক হিসাবে থাকার কারণে আমাকে দেখা যাচ্ছে কি যে ওভারটাইমটা কম দেওয়া হইতো। আচ্ছা। আমি 2 ঘন্টা ওভারটাইম করলে আমার 1 ঘন্টা দিত। তা আমি এটা নিয়ে ওনার সাথে অনেকবার কথা বলছি যে আপনি আমাকে কম দিবেন কেন। তা উনি একটা কথা বলতো যে দেখো, আসলে আমি যদি তোমারে পারফেক্টলি সবই দিই তাহলে হয়তো কোনো সময় ম্যানেজমেন্ট জিজ্ঞেস করতে পারে যে বাইগনা বুল্লা কি বেশি হয় নাকি। হুম। আর আমি সবসময় একটু কাজ করার প্রতি আগ্রহ আমার একটু বেশিই ছিল। তো দেখা যাচ্ছে যে আর আমাকে খাটাইতো ওই রকম, মানে পরিশ্রমটা একটু বেশিই করাইতো। দেখা যাচ্ছে আমি 7টা-8টা পর্যন্ত করছি, আমার ওভারটাইম উঠছে 1 ঘন্টা। তো এটা নিয়ে ওনার সাথে আমি বহুবার কথা বলছি, মানে বড় মামা হইলেও মানে অনেক সময় তর্ক বিতর্ক হয়েছে এটা নিয়ে। তো উনি একটা কথাই বলতো যে আমি পারবো না, তুমি যা পারো করো গা। কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে কি যে আপনার ম্যানেজমেন্ট থেকে আমাকে একদিনকে ফোন দিল যে বিল্লাল, তুমি কি শ্বশুর বাড়ি বেড়াইতে আসছো না কোম্পানিতে চাকরি করতে আসছো? আচ্ছা। তা আমি তখন জিজ্ঞেস করলাম কেন স্যার? তা বলল যে সবাই ডিউটি শেষ করে প্রায় 100 ঘন্টার কাছাকাছি ওভারটাইম করে। আচ্ছা। আর তোমার সেইখানে আসছে গিয়ে ওভারটাইমের হার 15 ঘন্টা, 16 ঘন্টা, বড় জোর আসছে গিয়ে 30 ঘন্টা। তার মানে তুমি ফ্যাক্টরি কোনো ম্যানেজমেন্টের কথা তুমি শোনো না, তুমি তোমার খেয়াল খুশি মতো চলো। তখন আমি কাউকে কিচ্ছু না বলে বড় মামাকে খালি বললাম যে আপনি আমার রিজাইন লেটারটা লেখেন, আমি চাকরি করব না। তা এর আগে এই যে মামার সাথে এটা নিয়ে বাকবিতণ্ড অনেকবার হয়েছে, মানে এর কিছুদিন আগে আবার একটু ওনার সাথে বড় ধরনেরই বাকবিতণ্ড হয়। তা তখন আমি বললাম যে আপনি রিজাইন লেটার লেখেন, আমি চাকরি করব না। আমি ওনারে বলি নাই যে আমার ম্যানেজমেন্টের তো এই ফোন দিয়ে এই কথাটা বলছে। ঠিক আছে, হ্যাঁ, তারপর? তা তখন উনি বললো যে না আমি পারবো না। তা ওনার পরে যে ছিল তারে বললাম যে আপনি একটা রিজাইন লেটার লিখে রাখেন, আমি কিন্তু চলে যাচ্ছি। তা আমি সাথে সাথে তখনই বেরোই গেলাম, কারণ আমার তো একসাথে সব দিকে মরার কোনো দরকার নাই। এদিক থেকে কাজ করব বেশি, ওদিক থেকে ম্যানেজমেন্ট আমাকে হেনস্থা করব। তো তখন আমি ওনার ফ্যাক্টরি থেকে চলে আসলাম, চলে এসে অন্য একটা ফ্যাক্টরিতে জয়েন করলাম, মোটামুটি এইখান থেকে বেশি স্যালারিতে। ওকে। কিন্তু এইখানে এসে একটা প্রবলেম হইল হচ্ছে গিয়ে, আমার আগে যে সিনিয়র যে লোক ছিল, সিনিয়র যে অপারেটর, আমি জয়েন করাতে তার চাকরি চলে যাচ্ছে। তো তখন সে আবার আমারে বলল যে ভাইগনা, মানে উনি আবার ছিল আমার মামার বেজের। তা উনি বললো যে ভাইগনা, তোমার জন্য এখন চাকরি যদি আমার চলে যায়, আমি কেবল আসছি এখানে 3 মাস, তোমার মামিরে নিয়ে এখনো বাসা টাসা ভালো করে সেট আপ করতে পারি নাই, তা এখন কি করবা? তা আমি বললাম যে ঠিক আছে, আমি দেখতেছি তাহলে কি করা যায়। তা ওই কোম্পানির মালিক আবার খুব খারাপ ছিল। খারাপ বলতে কি, উনি একটু কিছু হইলে পারায় ওয়ার্কারের গায়ে হাত দিত, মানে ভয় ছিল এই দিক দিয়েও। তা তখন আমারে উনি এসে বললো যে বিল্লাল, ফ্যাক্টরির দায়িত্ব তোমার নিতে হইব, তুমি সব কিছু চালাইবা। তো তখন আমি ওনারে বললাম যে না স্যার, আমি এরকম পারবো না, আমারে সময় দিতে হবে। উনি বললো যে দিন কতদিন সময় নিবা? আমি বললাম যে 6 মাস দেখি তারপরে। তো 6 মাস পরে উনি আমার আবার নক করলো যে বিল্লাল, আমি তো হারে রাখবো না। ওই দিনকে আর কি উনি আমার সরাসরি বললো যে আমি তো ওকে রাখবো না, তুমি সব কিছু বুঝে নাও। তা আমি তখন ওনাকে মানে এমনি বললাম যে স্যার, আসলে আপনার এত বড় ফ্যাক্টরি আমি একা দায়িত্ব নিয়ে চালাইতে পারবো না। তা উনি আমারে ভালো মন্দ কিছু না বইলা মানে চলে গেল। মানে এইটা নিয়ে এসে গিয়ে ওনার সাথে আমার একটু মন কালাকালি হইল। এইবার কি করলো, এই সিনিয়র যে অপারেটর ছিল মামার বন্ধু, উনি আবার এই স্যারের কাছে বিভিন্ন কথা লাগানো শুরু করলো, মানে কান কথা যেটারে বলে। এক পর্যায়ে ওইখান থেকে আমার চাকরি যাওয়ার আগে আমি চাকরিটা ছেড়ে দিলাম। মানে আমি লাস্টে বুঝতে পারলাম যে হয়তো যে কোনো মুহূর্তে আমারে না করে দিতে পারে। এইটা বুঝলাম কখন, যখন আমাদের এগ্রিমেন্ট হওয়ার কথা
বেতন বৃদ্ধি হওয়ার কথা, তখন সবারই বেতন বাড়ছে, আমারও বেতন বাড়ার কথা, যেখানে 2-3 হাজার টাকা সেখানে আমার বেতন টোটালি বাড়েই নাই। তখন আমি ভাবলাম যে তাহলে আমার চাকরি মনে হয় থাকবে না, তোর সাথে আমি আগেই চলে যাই। তখন হচ্ছে গিয়ে আমি আগে বেরোয় গেলাম। তো তখন আবার ওনার কথা ছিল যে চাকরি করবে না, ঠিক আছে 3 মাস সময় আমারে দিয়েই যাইতে হইব। তখন বাধ্য হয়ে 3 মাসের সময় দিয়ে আমি চলে আসলাম। এই 3 মাসের ভিতরে কি করব কোনো উপায়ন্ত না পাইয়া যে আর এক জায়গায় যাব। এখন যেরকম আপনার মনে করেন এই কোম্পানিগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, অ্যাভেলেবেল বলতে 20-25টা হয়ে গেছে, তখন আবার এত ছিল না, আপনার 8-10টা ফ্যাক্টরি ছিল, আর সব হাই প্রোফাইলের ফ্যাক্টরি বাকি যেগুলো ছিল। তো তখন কি করার একজনের সাথে পরামর্শ করলাম, এই সোয়েটারের ফ্যাক্টরি করব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান নিজের জীবন গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আরও একবার বলছি 09611904 যেখানে আমরা ছিলাম। তারপর কি হলো? এই সোয়েটারের ফ্যাক্টরি করার জন্য নিয়ত করলাম। তখন আছে গিয়ে আমি অনলি 1 লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসায় নামলাম। 1 লাখ টাকা ব্যবসায় মূলধন নিয়ে নামার পরে যার সাথে আমার কথাবার্তা হইল, মানে যারে দিয়ে এটা চালাবো বা যে এটা মেন চালাইবো, ওর স্যালারি আছে গিয়ে তখন 10,000 টাকা দিতে হবে। আচ্ছা, রাইট। এখন তখন কিন্তু এই যে মানে ব্যবসাটা যে করব এটা কিন্তু কারোর সাথে শেয়ার করিনি, জাস্ট যাকে নিয়ে করব সে আর আমি। অথচ আমার এইখান থেকে মামার এইখানে দূরত্ব হচ্ছে গিয়ে হাইটে আসলে 2 মিনিট লাগবে। সেও কখনো যায় নাই, আর আমি তাকে বলছি কিন্তু বাট সে যায় নাই, কারণ তার এইখান থেকে চলে গেছিলাম রাগ করে, এই কারণে সেও রাগে কখনো যায় নাই। তো যাই হোক, এদিক দিয়ে তারে 10,000 টাকা বেতন দেওয়া লাগতেছে, এদিক দিয়ে ব্যবসা ততটা সুবিধাজনক না। লাস্টে করতে করতে আপনার ওইখানে প্রায় 2-2.5 লাখ টাকার উপরে দিনা হয়ে গেলাম। কানের বেতন দিতে হচ্ছে, এদিক থেকে সোয়েটারের সুতা কিনতে হচ্ছে। তো তারপরে একটা সুসময় ছিল যে আমি উঠে যাইতে পারবো, কিন্তু হঠাৎ করে আমাদের দেশে হয়তো মানে খেয়াল আছে কিনা আপনার, এই নির্বাচন তার আগের নির্বাচনটা 14তে হয়েছিল, সময় 14 মানে 13 শেষের দিকে। ওই নির্বাচনে আমাদের কথা ছিল, সব প্ল্যান প্রোগ্রাম ছিল সেগের বাংলাদেশের এই সোয়েটার ফ্যাক্টরির যে মানে বড় যে সংস্থা মানে কোম্পানি কাজ দেয়, এটা হচ্ছে রিংশান গ্রুপ। তো আমাদের কথাবার্তা রিংশান গ্রুপের সাথে হয় যে ওরা আমাদেরকে কাজ দিব। তো আমরা সেগের এই আশায় বসে থাকলাম যে নির্বাচন পরবর্তীতে হয়তো ডেভেলপ করতে পারবো, যার কারণে ধার দিনা মোটামুটি ভালোই করলাম। করার পরও চাইছিলাম যে টিকে থাকি, কিন্তু এই ধার দেনা এইগুলা মানে টোটালি শুধুমাত্র আমার ভিতরেই ছিল, যেটা বাইরের কেউ সেরকম জানতো না। তো তখন হচ্ছে গিয়ে আপনার আমাদের আগে মানে আমার আগে যে স্টেপটা ছিল, রিংশান গ্রুপের মাঝখানে যে মিডিয়াটা ছিল, এই মিডিয়াটা প্রায় 3.5 টন সুতা পুড়ায় ফেলায় দেয় নির্বাচনের কিছু আগ দিয়া। যখন এটা পুড়ায় ফেলায় দেয় তখন হচ্ছে গিয়ে রিংশান গ্রুপের সাথে তার সম্পর্কটা খারাপ, মানে মাঝখানে যে মিডিয়াটা কাজ এনে দিব তার সাথেই যখন সম্পর্ক নষ্ট হয়ে গেছে, অতএব আমার তো আর পাওয়ার কোনো সুযোগ নেই। এর ভিতরে আবার ঢুকে গেল হচ্ছে গিয়ে অটো মেশিন, মানে একসাথে আপনার 3-4 মাসের ভিতরে এই ঘটনাগুলা, যার কারণে আমি ওইখানে প্রায় সব মিলাই আপনার প্রায় 7 থেকে 8 লাখ টাকা ধরা খাই, যার আপনার 3 লাখ টাকার মতো ছিলাম দিনা। তো এইটা এখন মামা, এই যে বড় মামা, উনি আবার কিছুটা পরে ইনভলভ হয়েছিল, ইনভলভ হয়ে উনি প্রায় 1.5 লাখ টাকা উনি ভর্তুকি দিছে, 1 লাখ টাকার মতো আর কি জমি বিক্রি করে দিই। আর এই সেই করে মানে মোটামুটি দিনাটা কোনো রকম ক্লোজ হয়ে মানে চলে আসি, ব্যবসাটা বন্ধ। এই যে ধক্কলটা গেছে, এটাই পুরা আমি 3 মাসের মতো আমার ফ্যামিলির থেকেই আমি বিচ্ছিন্ন। ফ্যামিলি বলতে আমার আছে এক মা, তখন ফ্যামিলিটা আমার আছে গেলে এতটুকুই,
কিন্তু তারপরও সেরকম কন্টিনিউ যোগাযোগ হইতো না। তখন আমি আম্মাকে বললাম যে আম্মা আপনি এক কাজ করেন, আমার তো এই অবস্থায় পড়ে গেছি, এখন তো কিছু করার নাই, আপনি মামাদের ওইখানে যেয়ে কিছুদিন থাকেন। তা উনি এই মামাদের এইখানে আসতো বিভিন্ন মানে প্রবলেমের কারণে উনি আবার চলে যেত, থাকতো না বেশি দিন। আসলে দেখা যাচ্ছে বলছি 1 সপ্তাহ থাকতে, সকালে আসতে বিকালে চলে গেছে। যার কারণে ওনার খাওয়া দাওয়া এটা সেটা সব কিছুতেই একটা অনিয়ম চলে আসলো। অনিয়ম চলে আসার কারণে ওনার ভিতরে আছে গিয়ে রোগে মানে রোগাক্রান্ত হওয়া শুরু করলো। হ্যাঁ আম্মা। কিন্তু উনি যদি তখন একটু ধৈর্য ধরে হয়তো মানে মামাদের এখানে থাকতো, তাহলে মনে হয় সেরকম কোনো সমস্যা হইতো না। কারণ মামারা 4 ভাই ইনকাম করে, মানে ওনাকে একলারে চালায় নিয়ে যাওয়ার কোনো সমস্যা ছিল না। কিন্তু উনি এটা কেন জানি আর কি করতো না, যায় বাড়িতে একা একা থাকতো, একা এক ঘরে, বাইরে দিয়ে তালা মারা থাকতো। তো সবাই আমারে পরে একটা কথাই বলতো যে ওনার ইনকেস আল্লাহ না করুক যদি একটা দুর্ঘটনা ঘটে বা কেউ জানতেও পারবে না, আর কেউ জানলেও কিছু করার থাকবে না, তালা ভাঙতে হবে। তো একটা সমস্যা, এটা নিয়ে বহুত করার পরে উনি এর ভিতরে আসছে গের মানে দিন যাচ্ছে আর অসুস্থ হচ্ছে। তো তখন আসছে গের সবাই আমি বাড়িতে গেলাম প্রায় অনেক দিন পরে। আর এই যে দিনাদায়ী হইছিলাম বা যে লসটা করছি, এই কারণে আমার যে ছোট বোন ছিল, এই ছোট বোনের কিছু গহনা বিক্রি করা লাগে। তো ছোট বোনের যখন গহনা বিক্রি করা লাগে, তখন ওকে বলছিলাম যে তুই এক কাজ কর, আমার কাছ থেকে 6 মাস 1 বছর পরে গহনা নিয়ে নিস, আমি বানাই দিব তোকে। তো যখন এই সমস্যাটা হয়েছে, হওয়ার পরে ও তো ব্যবসার শুরুর থেকে আর কি ওর কাছ থেকে এই গহনা বিক্রির টাকা নিয়েছিলাম। তো যখন ও দেখলো যে ব্যবসায় লস, তখন তো ওর গহনা আর আমি দিতে পারবো না, বা দিলেও দেরি হবে। তখন সে আমাকে ডাইরেক্ট একটা কথা বলল যে আমার জামাই যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার গহনা কী হয়েছে, তখন আমি তাকে বলবো যে আমার মা আর ভাই মিলে গহনা চুরি করে বিক্রি করে ফেলাইছে। তো তখন আমি ওকে বললাম যে তুই এরকম একটা কথা বলতে পারবি, তুই ভাবলি কেমনে যে হয়তো তোর গহনার দাম 60 থেকে 70 হাজার টাকা, তো তুই মারে চোর বলতে পারবি? তো তখন ও বলল যে আমার স্বার্থে আমি সব করতে পারি। তখন মানে আর কিছু বলার মতো ছিল না। তা আমি বললাম যে ঠিক আছে, আর কি করার। তো যাই হোক, দেখতে আম্মা এরকম অসুস্থ হইতেই আছে। তো তারপরে নেক্সট ডে যখন বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে এর ভিতরে যে স্ট্রাগল করছি আমি, আশুলিয়ার থেকে ওইখান থেকে মানে চলে আসার পরে মহাখালীতে চায়ের দোকানে কাজ করি। হ্যাঁ, চায়ের দোকানে কাজ নিলাম। কারণ তখন হচ্ছে গিয়ে ওই আশুলিয়াতে মোটামুটি ও বাদেও কিছু দিন আছিলাম কিছু দোকানদারের, মানে যেইগুলা দেয়া হয় নাই। তো তখন তো আর ওইখানে থাকতে পারবো না, আর মামা ওইখানে থাকতে দিতে রাজি না, বললো যে তুই এখানে থাকলে আমার সমস্যা হইব, তুই এখান থেকে চলে যা। তখন কি করব, আসলে এতটা মাথায় কাজ করে নেই, আর টেনশন থাকলে এবার তো জানেনি যে মাথায় একটু কমই কাজ করে। তো তখন এসে অনেক কি না করে রাস্তায় ঘুরছি কিছুদিন, যে আসলে আমার কি করা উচিত। আর এসে ভাবছি যে যারা রোজে কাজ করে ওদের সাথে কাজ করব। তখন আবার শারীরিক অবস্থা এতটাও ভালো ছিল না যে আমি চাইলে এই কাজ করতে পারবো। কারণ দেখা যাচ্ছে 1 দিন 2 দিন শুধু পানি বা একটা রুটি খাইয়া রইছি। তা শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে তখন কারোর কাছে রোজেও ঢুকতে পারি নাই। তারপরে যাক, আমাদের এক পরিচিত এক চায়ের দোকানদার ছিল, ও বলল যে এক কাজ করো, আমি তো মাসখানিকের লেগে বাড়ি যাব, তা তুমি আমার চায়ের দোকানটা চালাও। তো এটা হচ্ছে গিয়ে মহাখালী ফ্লাইওভারের তলেই ফুটওভার ব্রিজের ওইখানে ওই চায়ের দোকানটা চালাইলাম 1 মাস। এখন ওই চায়ের দোকান চালাইতে যেয়ে দেখলাম কি যে আমার লাভের চাইতে লস। মানে হয়তো কিছু টাকা পাইতাম, কিন্তু এটাই কিছু বাকি আর নিজের খাওয়া খরচে চলে গেছে। ওইখানতে আবার কি করলাম, এক বন্ধুবাবুর সাথে কথা বলে এদের কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি নিলাম। ওইখানে 6,000 টাকা বেতনের চাকরি নিলাম।
6,000 টাকা বেতনের চাকরি নিলে এখন যেহেতু বন্ধু বান্ধব সবই এক জায়গায়, মানে তখন ওই জায়গায় আবার 4-5 জন বন্ধু বান্ধব হয়ে গেলাম। এখন সময় পাস করার জন্য, কারণ কাজ নাই, মানে এটা হচ্ছে গিয়ে ডেভেলপার সাইট, তো সেরকম কোনো কাজই নাই। তো কাজ না থাকার কারণে দেখা যাচ্ছে 4 জন এক জায়গা হইলেই পাড়ায় বসতাম তাস খেলতে। এই তাসটা খেলা হচ্ছে গিয়ে আপনার বেসিক্যালি মানে কিভাবে নেবেন জানি না, 6,000 টাকা বেতন পেলে দেখা যাচ্ছে এই তাস খেলার পিছে 2-3 হাজার টাকা খরচ হয়ে যেত। মানে জুয়া না হইলেও জুয়ার মতো। দেখা যাচ্ছে যে আমরা 29 খেলতাম, বা জুয়ার মতো বলতে আসলে কি, মানে বড় না হইলে পরে এটা জুয়াই বলা যায়, কারণ আমার সামর্থ্যের ভিতরে এটাই জুয়া ছিল। আচ্ছা আচ্ছা, কারণ আমি টাকা দিয়ে বাজি ধরতেন নাকি হ্যাঁ, কোনো কিছু কিনে? টাকা দিয়েই। টাকা দিয়ে। এখন খাওয়া খরচ দিলে পরে আমি আর আম্মারে সেরকম টাকা পাঠাইতে পারতাম না। আর আম্মাও এর আগে আমার সাথে সেরকম যোগাযোগও করতো না, আর আমার ফোনও তখন আর ছিল না। তা আম্মা এই যে একবার মামাদের বাড়ি আসে আবার যায়, কিন্তু উনি খাওয়া দাওয়া করতো না ঠিক মতো। আচ্ছা, এটা তো আর কেউ দেখাইতো না, আর কাউরে ইও করতো না, মানে মনে মনে আমাদের এটাই এসছে গের মনে মনে। তো যাক, পরে উনি অসুস্থ হইলো, পরে আমারে আমি বাড়ি গেলাম, বাড়ি গেলে পরে আমারে বললো যে তুমি এক কাজ করো, এখন বিয়ে শাদি করো। তো তখন আমি বললাম যে আমার তো শুরুর থেকে আমি আপনাকে বলে এসছি যে আমি আর জীবনে আর কিছু যেমন তেমন বিয়েটা অন্তত আপনার পছন্দ মতো করতে চাই, কারণ যেহেতু থাকবেন আপনি আর সে, অতএব আপনার পছন্দ মতো আনলে পারাই সবচেয়ে বেটার। সেটা বাবাকে বললেন? না, মাকে। মাকে বললেন? বাবা তো মারাই গেছে। হ্যাঁ, বাবা তো মারা গেছে 2010 সালে। তখন আমাকে বললাম যে আপনার যদি পছন্দ হয় কোনো মেয়েকে আপনি নিয়ে আসেন, আমি বিয়ে করতে রাজি, তাতে কানা খুড়া বুবা আমার দেখার সময় নেই। আপনার সুবিধার্থে বিয়ে করব, আপনি যেটা পছন্দ করবেন সেটাই। তা অনেকে বলতো যে তুমি ঢাকার থেকে একটা বিয়ে করে নিয়ে আসো। আমি তাদেরকে স্ট্রেটলি বলছি যে না, হয়তো সে আমার ওয়াইফ হবে, সব কিছু আমার মানে তার উপরে আমার অধিকার থাকবে, বা আমার উপরে তার অধিকার থাকবে, সবই ঠিক আছে, কিন্তু আমি মার পছন্দ ছাড়া আমি বিয়ে করতাম না। আচ্ছা, এটা হচ্ছে আমার শুরুর থেকেই কথা ছিল এটা। তো যাই হোক, আপনার 2014 শেষের দিকে এসে হচ্ছে আমার বিয়ে করাইলো ওনার পছন্দ মতোই। কিন্তু যখন বিয়ে করায় তখন হচ্ছে আমি, মানে অর্থনৈতিক অবস্থা তো ভালো না, তো ছোট বোনে 10,000 টাকা দিছিল বিয়ে করার জন্য। জি। আমার পকেট ফাঁকা। 10,000 টাকা দিলে তখন আমি আবার মার কাছ থেকে অন্য লোকের মাধ্যমে 5,000 টাকা নিই, যেটা ধার হিসাবে। তা এই ধারের টাকাটা আর মারে ফেরত দিতে পারি নাই। আচ্ছা, মানে এই টাকাটা আমি ওনারে বলছিলাম যে মা আমার 5,000 টাকা লাগবো, তুমি আমারে দাও, বিয়ে দরকার হয় 2 মাস পরে করাও। তো তখন আম্মা বলছিল যে না, তোমার আর আমি 5টা পয়সাও দেব না। আচ্ছা, কারণ তুমি আমারে বহুতই করিছো, এখন এই টাকাটা দিছে তোমার ছোট বোনে তোমারে বিয়ে করানোর জন্য। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। আচ্ছা, ওইখান থেকে এখন আমি চাওয়ার পরে যখন দিল না, তখন আমি আবার মানে অন্য লোকের মাধ্যমে ওইখান থেকে 4,000 টাকা নিয়ে আই। তো 4,000 টাকা নিয়ে এলে পরে কয়েকটা মেয়ে দেখলো, মানে হয় না, মেলে না, মানে যে কোনো কারণবশত মেলে না। তো তখন আমি আম্মারে বললাম যে তাহলে এক কাজ করো, যে কয়েক মাস পরে করো। এর ভিতরে আবার আমার একটা চাকরির কথা হইলো। জি। তো তখন আম্মা কইলো যে না, তোমারে বিয়ে আমি এইবারই করাবো। তা আমাদের এলাকার, মানে ওনাকে ছোট করে বলা ঠিক হবে না, আমার শ্বশুর যিনি মানে মোটামুটি দারিদ্রতার ভিতরে আছে। ওনার ভিটে বাড়ি সেরকম বলতে নাই, ওনার মানে আমার শ্বশুরের ভিটা বাড়ি নাই, আবার উনি নিজেও ইনকাম করে না। আচ্ছা, তো এরকম একটা পরিবার দেখে আপনার বিয়ে করা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই, যেখানে আমরা ছিলাম। তারপর কি হলো? আমার বিয়ের দিনে আমাকে আম্মা বাজার করতে দিল অনলি 1,000 টাকা। ওকে। বললো যে এটা দিয়ে বাজার করে নিয়ে আসো। বাজার বলতে আমার নিজের পোশাক, মানে তখন আমার এরকম অবস্থা যে মানে কোনো কিছুই নাই,
তো তখন হচ্ছে গিয়ে 1,000 টাকা দিল, যে 400 টাকা দিয়ে একটা প্যান্ট কিনলাম আর 300 টাকা দিয়ে একটা শার্ট কিনলাম। আচ্ছা, থাকলো আছে আর 300 টাকা। এখন পায়ে তো জুতা নাই, তো জুতা কিনলাম আছে 200 টাকা দিয়ে, 100 টাকা যাতায়াত খরচ শেষ, আর কোনো টাকা নাই। বিয়ের দিনে গেলাম, এরা সব কিছু আগের থেকেই কথাবার্তা বলে রাখছে যে এইভাবে করবো গে, যে বিয়ের যে আনন্দ বা এটা তো আর হইলই না। কিন্তু আমি বিয়ে যে সময় করতে যাব তার মানে 10 মিনিট আগেও আমি জানতাম না যে কোন বাড়ি কার সাথে, মানে কোন বাড়িতে বিয়ে আছে। মেয়েকে দেখছিলাম কিন্তু কোন বাড়িতে বিয়ে আছে এটা আমি আগেও জানতাম না। আচ্ছা, জামাই সেজে গেছি তখনই আসছে গিয়ে আমি জানলাম যে আমার এই বাড়িতে বিয়ে আছে। যাক, মোটামুটি বিয়ে শাদী করে নিয়ে আসলাম। বিয়ে করে আসার পরে এখন সব কিছু শেষ, এখন আমার আর কিছু বলেও না, কেউ কিছু করেও না। তো তখন আমি আম্মারে জিজ্ঞেস করলাম যে আম্মা, বাসর রাত্রে শুনছি যে আপনার কাবিনের টাকা যে কোনো কায়দায় মাফ করাইতে হয়, নাইলে নাকি এটা হালাল হবে না। আচ্ছা, তা এখন আমি কি করব? আমার কাছে তো চাইলে না পয়সাও নাই বা অন্য কোনো কিছু নাই। তো তখন লাস্টে বাধ্য হয়ে আপনার 11টার দিকে, রাত 11টার দিকে আমার 100 টাকা দিল, দিয়ে বললো যে এটা রাতে দিয়ে তুই কাবিনের টাকা মাপ নিস। তো তখন হচ্ছে গিয়ে এই 100 টাকা দিয়া রাতে দিয়া কাবিনের টাকা আর কি, যেটারে মাফ করাইতে বলে এটা আর কি মাফ করানো হইল। যাক, এরপরে 7 দিন পরে চলে আসলাম চাকরিতে। এসে মোটামুটি ভালো স্যালারি পাচ্ছিলাম। কিন্তু এই বিয়ের আগে মানে ওই যে 4,000 টাকা হার কাছ থেকে নিছি আমার কাছ থেকে আরেকজনের মাধ্যমে, এখন এইটার কি করা যায়? এটা পরে একজনে বুদ্ধি দিল যে পাশে একজনে সুদের ব্যবসা করে। আপনি কিছুই করতেন না ওই সময়টাতে? না, এর আগে ওই যে কিছুই করতাম না বলতে, বিয়ে করলেন যখন তখন কিছুই করতেন না? এর আগে যে সিকিউরিটির চাকরি করছি, 6,000 টাকা বেতন পাইছি, খাইয়ে পরেই শেষ। আচ্ছা, মানে তখন 1 টাকাও বাড়ি দেওয়ার মতো ছিল না। আরো মানে তখন একদম বরং খালি হাতে বিয়ে করলেন? একবারে খালি হাতে। আচ্ছা, আমার সম্বল বলতে কিছুই ছিল না। ওকে। ঢাকায় যখন চলে আসলাম তখন আর কি আম্মা সেই লোকরে ধরলো যে তুমি আমার টাকা দাও না, তুমি কারে দিছো এটা আমার দেখার বিষয় না। তখন সে আমারে বললো যে ভাই এক কাজ করো, তুমি এখন তো চাকরি বরাত করো, তাইলে আমাদের কাছ থেকে 4,000 টাকা সুদের উপরে নাও, নিয়ে আমারে দাও, আমি আরে দিয়ে দিই। তো তখন আমি কি করলাম যে ঠিক আছে, আমি সামনের মাসে এসে দিচ্ছি। আচ্ছা, যেহেতু নতুন বিয়ে করছি, পরের মাসে গেছি, যে 4,000 টাকা সুদের উপরে নিলাম। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমার লাইফে ফার্স্ট সুদের কারবার। তো সুদের উপরে নিলাম, নেওয়ার পরে আরে দিলাম যে তুমি এবার দিয়ে দাও। তা ওইটা দিয়ে আম্মা কি করছে বা কি না করছে এটা আমি অবশ্য জানি না। এখন 4,000 টাকায় আপনার সুদ হচ্ছে গিয়ে 800 টাকা। এখন আমি তখন বেতন পাই হচ্ছে গিয়ে 7,000 টাকা। আচ্ছা, তাই 7,000 টাকা দিয়ে দেখা যাচ্ছে 1,000 টাকা হারে দিয়ে দিই সুদে, 800 টাকা। তা 1,000 টাকা ওইদিকে চলে গেলে পরে আপনার এদিকতে নিজের খাওয়া খরচ, মাসে 2 বার বাড়ি যাওয়া লাগে করে, মানে বাড়ি যাইতে এদিকতে বোর প্রেশার, বাড়ি আসতে হইব। তো দেখা যাচ্ছে যে সব মিলাই ওই যে সুদের টাকাটা দিতাম, এই টাকাটাই আমার উপরে জুলুম। তখন কি করব, 2-3 মাস পরে আবার 5,000 টাকা নিলাম সুদের উপরে। আচ্ছা, সুদ তাহলে এখন হইল হচ্ছে 10,000 টাকা। জি। এই করতে 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 মানে সুদের হার বাড়তে থাকলো। সুদের হার যখন বাড়তে থাকলো, এখন তো অবস্থা আরো বেশি খারাপ। তখন কি করলাম, ওইখান থেকে আবার চাকরি চেঞ্জ করলাম। চাকরি চেঞ্জ করলে আপনার যখন চেঞ্জ করব তখন আবার একজন একটা বুদ্ধি দিল যে এক কাজ করো, তাহলে চাকরির পাশাপাশি কিছু করার চিন্তা ভাবনা করো। তো যার কাছ থেকে সুদের টাকা আনছিলাম ওর সাথেই কথা বলে ও একটা ইসের কথা বলল যে ঠিক আছে, আমি 20,000 টাকা নেব আর এই মাল জিনিসগুলো পাঠাবো, এগুলো তোমরা বিক্রি করে যা লাভ হয় এই টাকাটা আমারে দিবা। তা সুদের ব্যবসারও যে মিডিয়া ছিল সেও রাজি হইল কথায়, যে সুদের উপরে টাকা দিব সেও রাজি হইল, আমিও রাজি হইলাম। কথা ছিল আমি ঢাকার থেকে আপনার ইসের থেকে চকের থেকে কসমেটিক্স পাঠাবো, ওরা
যে সুদের যে মাঝখানে যে মিডিয়া ছিল ও তখন বেকার, বললো যে আমি এটা ভ্যান গাড়িতে বেচবো, যা লাভ হইব 50-50। তা আমি বললাম 50-50 যদি হয় তাহলে আমি একটা হিসাব করলাম যে ওরে সুদের টাকা দেওয়ার পরেও আমার হয়তো কিছু থাকবে। তা আমি রাজি হইলাম। কিন্তু যে টাকাটা দিবে সুদের উপরে তার কথা আসছে গের ভাই তুমি ব্যবসা করো সমস্যা নাই, কিন্তু আগে আসছে গের আমার সুদ, তারপরে আসছে অন্য কথা। লাভ হোক আর না হোক এটা আমার দেখার বিষয় নয়, তুমি জিনিস দিবা আমি বিক্রি করব, ঠিক আছে, না করলে পরে তুমি আমারে বলতে পারবা না যে তুমি করলা না কা। মানে সে তার দায়বদ্ধতা থেকে দূরে চলে গেল। তখন আমি বললাম যে ঠিক আছে, তখন আমি আবার 20,000 টাকা নিলাম। তখন আছে টোটাল 30,000 টাকা সুদের উপরে। 30,000 টাকা সুদের উপরে এলে তাকে দেওয়া লাগে আসছে গের আমার 5,500 টাকা দেওয়া লাগতো, মানে 500 টাকা হারা আমার ছাড় দিল। তখন আমি আবার এইখান থেকে চাকরি ছেড়ে 14,000 টাকার চাকরিতে ঢুকলাম। এইখান থেকে ছেড়ে 14,000 টাকার চাকরিতে ঢুকলাম, কিন্তু আমার সুদের হার কিন্তু এখন 5,500 টাকা। এখন ওই একই অবস্থা, মানে খাইয়ে পরে দেওয়ার পরে সুদের টাকাটা এই যায় মানে কেমন যেন একটু টানাটানি পড়ে যায়, ওইটাই ভালো মতো দিতে পারি না। এরপরে আম্মা আছে হঠাৎ করে, ওনার আবার ডায়াবেটিস ছিল, উনি আছে হঠাৎ করে পা কাটলেন। এখন যখন পা কাটলেন, এখন পা কাটার পরে তো খুব অবস্থা খারাপ, পা শুকায় না। এখন আমাকেও বলে নাই যে পা কাটছে, এখন আমি যাই দেখি যে ওনার পা কাটা। তা ওয়াইফরে জিজ্ঞেস করলাম যে পা কাটছে তুমি আমারে জানাও নাই কে। এরপরে যখন পা কাটা গেল তখন তো ডায়াবেটিসের ওনার আছে ডায়াবেটিস 14, ঘা শুকায় না। তা বাড়ি যাওয়ার পরে আছে আমি এটা দেখলাম। জি। তো দেখলে পরে আমি ওয়াইফরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার সাথে তো আমার ফোনে প্রতিদিনই কথা হয়, তা তুমি আমারে বলো নাই কে। তো তখন বললো যে আমারে মা বলতে নিষেধ করছে তাই বলি নাই। তা আমি বললাম যে পৃথিবীর এমন কোনো মানুষ আছে নাকি এই কথাগুলো মাইনা চলবো, যে তার একটা ক্ষতি হয়েছে সে বলতে নিষেধ করছে বললা না। তা আমি আবার ভাই একটা জিনিস আমি সবসময়ই ছিলাম যে আমি ওয়াইফের সাথে কিন্তু কখনো রাত্রে কথা বলতাম না, মানে যা কথা বলার দিনের ভিতরেই কথাগুলো শেষ করতাম, যাতে মানে আমি বাড়ি না থাকার কারণে সে ফোনে অন্য কারোর সাথে কথা বলবো বা ফ্যামিলি ভাবে একটা প্রবলেম হইব যে যার সাথেই কথা হোক রাত্রে কিসের কথা। এটা আমি নিজের থেকেও করতাম যে রাত্রে কথা না বলাটাই সবচেয়ে বেটার। আচ্ছা। তো তখন যাই অনেক কথাবার্তা বললাম যে তুমি এটা তো অন্তত আমারে জানানো উচিত ছিল। আর আসলে আমার ওয়াইফ এখনো পর্যন্ত গড়ে ম্যাচুরড না, বিয়ের বয়স 3 বছর হয়ে গেছে, আমি বলবো এখনো সে ম্যাচুরড না, কারণ খুব অল্প বয়সে সে বিয়ে করছে আমাকে। তা যাই হোক, এই ভুলটার কারণে আমার পা আস্তে আস্তে মানে অনেক বড় আকার ধারণ করলো। আপনার নাম আপনার মায়ের পা? মায়ের, মানে কাটাটা আস্তে আস্তে পচন শুরু করলো, জি, এটা মানে ছড়াইতে শুরু করলো। তা তখন যাক মামারা আবার করলো। আর তার চাইতে বড় কথা হচ্ছে গিয়ে তখন আম্মা আমারে বললো যে দেখো এই অবস্থা, এখন এইগুলোর জন্য তো তুমিই দায়ী। তখন সে আমাকে ডিরেক্টলি বললো যে এইগুলোর জন্য তুমিই দায়ী, আমার ডায়াবেটিস হয়েছে এটার জন্য তুমিই দায়ী। আপনার মা বললো? হ্যাঁ, আমার মা বললো। তখন হচ্ছে গিয়ে ছেলে হিসাবে আমার মাথায় মানে আকাশ ভেঙে পড়লো। তখন যাই আবার সুদের উপরে আরো 20,000 টাকা নিয়ে ওনার ট্রিটমেন্ট শুরু করলাম। আচ্ছা। কারণ আমার কাছে তো আমি বললামই যে ভাই আমি যেটা বেতন পাইতাম এটা আগের 30,000 টাকা 5,500 টাকা সুদ দিয়ে আমার কাছে সেরকম কোনো টাকাই থাকতো না, কারণ বাড়ি যাতায়াত করা এটা সেটা দিয়ে সব কিছু মিলে থাকতো না সেরকম। তো তখন আবার 20,000 টাকা নিলাম, নেওয়ার পরে আবার ট্রিটমেন্ট শুরু করলাম। এখন কোনো কিছুতেই কোনো কিছু হয় না, এলাকার ওষুধে কোনো কাজ হইল না। পরে মামা বললো যে ঠিক আছে এক কাজ করো তাহলে বারডেমে নিয়ে চলো। আচ্ছা। এখন বারডেমে যে আনবো তখন তো আমার এমনিই মানে নুন আনতে ফান্তা ফুরাচ্ছে তো আগের থেকেই। জি। তখন কি করার, আপনার বারডেমের একটা শাখা আছে টেকনিক্যালে, ওইখানে ভর্তি করা হলো। আচ্ছা। তো ওইখানে ভর্তি করার পরে যেভাবে মোটামুটি ট্রিটমেন্ট করা হলো, ট্রিটমেন্ট করাইলে পরে ওইখানে টোটাল বিল আসলো হচ্ছে আপনার সব মিলাইয়ে লাস্টে যখন রিলিজ করাইতে যাব
তখন হচ্ছে গিয়ে আপনার 47,000 টাকা আসলো, আচ্ছা আপনার বিল আসলো। তা ওর ভিতরে আমি কত দূর মানে যত দূর পারছিলাম দিছিলাম, সম্ভবত আপনার 16-17 হাজার টাকা দিছিলাম। কারণ আমি তো ওইদিকে আবার সুদ টানতে টানতে আমার মাজা পড়ে যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না। তারপরে এটা দেওয়ার পরে যাক বাড়ি নিয়ে গেলাম, পা মোটামুটি শুকাইছে, কিন্তু ওই ডায়াবেটিস কন্ট্রোলের জন্যে ওষুধ পানি এটা কন্টিনিউ দেওয়াই লাগতেছে। এখন আমার খরচ আরও বেড়ে গেছে। এখন খরচ বেড়ে গেলে পরেও আমি আগে পিছের কোনো চিন্তা না করে আমি সবসময় চেষ্টা করছি তার চাহিদাটা আগে পূরণ করতে। হ্যাঁ মা। তা যাকের ভিতরে আপনার আবার শুরু হইলো অন্য সমস্যা, যেরকম আজকে শরীর ব্যথা, কালকে মাথা ব্যথা, যেগুলো প্রচণ্ড আকার ধারণ করত। পরশুদিন জ্বর, মানে একটার পর একটা সিরিয়াল দিয়ে মানে অসুস্থ, মানে মনে হচ্ছে যে কিভাবে বলবো, মানে একটা শেষ হচ্ছে আর একটা আসতেছে। তো তখন আম্মা আমারে বললো যে এখন কি করবো, আমি তো এইভাবে আর থাকতে পারতেছি না, তোমরা পাও চিকিৎসা করছো ঠিক আছে, কিন্তু এখন আমি কি করব, আমার তো আর মানে কোনো কিছুই হয় না। আর এই কাটার পরে যে ওনার পাও ফুল ছিল, এই ফুলাটা কিন্তু তখনও কমে নাই, মানে কাটার সারার পরে ওনার পাটা আর কি ফুলা ছিল, মাংসপেশি। তো এইটা তো আর আসলে চিকিৎসা ক্ষেত্রে আমরা অতটা মানে যারা না বুঝে তারা কিন্তু এই প্রবলেমগুলোতে বেশি পড়ে। জি। তা পরে দেখা যাচ্ছে আজকে মাথা ব্যথা, কালকে বুক ব্যথা, মানে একটার পর একটা আছে। আর এদিক থেকে বউ অশান্তি শুরু করা ধরছে যে বাড়ি আম্মা এইটা করে এইটা করে, আমার ভাল লাগে না, থাকি দুইজনে, এই চিৎকার চেঁচামেচি করতেছে মাঝে মধ্যে, এখন কি করার। তা তখন আবার ওনারে নিয়ে আসলাম ঢাকাতে, আচ্ছা, ট্রিটমেন্ট করার জন্য। তো যখন ঢাকাতে ট্রিটমেন্ট করার জন্য আনবো, তখন উনি আমাকে একটা কথা বলল যে পকেটে যদি টাকা না থাকে তাহলে আমারে ঢাকায় নিয়ে না। যদি টাকা পকেটে যদি টাকা না থাকে তাহলে আমারে ঢাকা নিয়ে না। আচ্ছা আচ্ছা। তা আমি বললাম যে টাকা আছে। বললো যে টাকা আছে মুখ দিয়ে বললে হবে না, আমারে দেখাইতে হবে। এখন তখন কিবরিয়া ভাই আমার কাছে সম্ভবত 1,002 টাকার মতো ছিল। তবে মাকে ঢাকায় নিয়ে কি করবেন? ওনারে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা। কারণ ওনারও যে বললাম না যে একটা সমস্যা শেষ হচ্ছে আর একটা আসতেছে, এটা কারণ ডায়াবেটিসটা কন্ট্রোলে ছিল না, যেটা মনে হয়। ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকা না থাকা এটা সেগের আসলে ওই সময় মিন করি নাই। ওই সময় ডায়াবেটিস কন্ট্রোলে ছিল, সমস্যা ছিল অন্য জায়গাতে। আচ্ছা হোক, তারপর তো তখন আমারে বললো যে বাবা যদি টাকা না থাকে তাহলে আমারে ঢাকা নিয়ে না, কারণ আমি ভাই গেরে আর কোনো প্রেশার দিতে চাই না। আচ্ছা। কারণ ওনার ভাইরা প্রেশারে পড়ছে, এক আব্বা মারা যাওয়ার আগে যখন ওই যে লোহাগাড়ার থেকে বাড়ি যাওয়ার আগে ওইখানে 3 মাস ছিল, এই একটা ভাইদের উপরে প্রেশার পড়ছে। আমি ব্যবসায় লস করার পরে 1.5 লাখ টাকার মতো তারা দিছে এই একটা প্রেশারে। আবার এই পা কাটাতে আপনার, জি বুঝতে পেরেছি। তারপর তা উনি বললো যে আমি আর ভাইদের প্রেশার দিতে চাই না। তা আমি বললাম যে তাহলে আমারে কি করতে হবে? কয় তুমি যদি আমারে টাকা দাও তাহলে আমি যাব, নাহলে যাব না। তা তখন আবার আমি কি করলাম, আগে ছিল কিন্তু 50,000 টাকা সুদের উপরে, 30 পরে 20, এখন আবার কি করলাম, আবার 20,000 টাকা নিলাম। আচ্ছা। আরও 20,000 টাকা নিলাম, নিয়ে ওনার হাতে দিলাম, বললাম যে এই যে টাকা আছে নেন। পরে ওনারে ঢাকায় নিয়ে আসা হলো। ঢাকায় নিয়ে আসার পরে ওনারে প্রথমে দেখানো হইলো কিডনিতে আপনার এই যে শ্যামলী হসপিটালের নামটা আছে কিডনি। জি। তারপর মানে যে কোনো ইসের কারণে ওনার কিডনি প্রবলেমটা, আগে থেকে দেখানো হয়েছিল আপনার শাহজাহানপুরে। তো শাহজাহানপুরে দেখানোর পরে উনি অনেক পরীক্ষা নিরীক্ষা দিল, দেওয়ার পরে বলল যে ওনার কিডনিতে সমস্যা। ওনার সমস্যা সেগের ধরা পড়লো টোটাল 3টা, 2টা, একটা সেগের কিডনিতে আর একটা সেগের আপনার গাইনি সমস্যা, এই 2টা ধরা পড়লো। তা এইখানের এই ডাক্তারের নাম আমার মনে নাই, ওনার কারণে সেগের আমরা বেশি প্রবলেমে পড়ছি। আর দ্বিতীয়ত আমাদের অর্থনৈতিক অবস্থা বেশি ভালো থাকার না থাকে এটা কোনো কথা না, আমরা সঠিক সাজেশনটা পাইনি।
চিকিৎসার যে সঠিক সাজেশনটা এটা আমরা পাইনি। জি। তা উনি আমাদেরকে বারবার তাগিদ দিল যে আপনাদের কিচ্ছু করা লাগবে না, আপনারা গাইনি অপারেশনটা আগে করান। আচ্ছা। তা তখন যাক এটা করার জন্য প্রিপারেশন চলতে থাকলো, পরীক্ষা নিরীক্ষা মোটামুটি যাক দিল। সব কিছু করার পরে ওনারা সেগের এখন কিডনির সমস্যাটা বেশি, মানে পরে যখন দ্বিতীয়বার আপনার ঢাকায় আনা হলো, ওনারা এখান থেকে দেখানোর পরে ঢাকায় বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পরে কোনো ওষুধে কোনো কাজ না হওয়ার কারণে আবার ঢাকাতে আনা হয়। তখন আর সেগের কিডনিতে দেখানো হয়। আর কিডনিতে দেখানোর সময় উনি আমারে আবারও বলল যে আমার টাকা না দেখাইলে আমি ঢাকায় যাব না, এক যেমনেই হোক একটু জমি জাতির উপরে করা। তখন আর সুদের উপরে গেলাম না, একটু জমির উপরে যেয়ে আরও 20,000 টাকা দিলাম। 20,000 টাকা দেওয়ার পরে আর আসলাম কিডনিতে ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখানোর পরে যাক মোটামুটি ওষুধ টষুধ দিল, এটা নিয়ে গেলাম বাড়িতে। এর ভিতরে মানে তখন আছে আমার ওয়াইফ 8 মাসের অন্তঃসত্ত্বা। আচ্ছা। আরও ঝামেলা বাড়তেছে। তখন আছে আমার মানে পায়ের অবস্থাও বেশি ভালো না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই, যেখানে আমরা ছিলাম। তারপর কি হলো? তখন আছে মানে এদিকতে আমার ওয়াইফ 8 মাসের অন্তঃসত্ত্বা, এদিকতে আছে আমার এই অবস্থা। এখন টাকা তো হাতে নাই, যে টাকা আনছিলাম 20,000 টাকার, উনি সব খরচ বরচ করে 7,000 টাকা ছিল। এই 7,000 টাকা নিয়ে যাওয়ার পরে ওনারে কিডনির থেকে বাড়ি ফিরতেছি, আর এ পাশে ওয়াইফ আছে হসপিটালে ভর্তি করছে। ভর্তি করলে পরে আমি এখান থেকে যে পৌঁছাইলাম আছে সেদিনকে রাত 12টা বাজে। আর 11টার দিকে আছে আমার একটা মেয়ে বাচ্চা। তো সব মিলে তখনও কিন্তু আমারে কেউ জিজ্ঞেস করে নাই বা কেউ বলে নাই যে কিভাবে টাকার ব্যবস্থা আছে আর কিভাবে কি করতেছ। তো তখন ওয়াইফের পিছে প্রায় 17-18 হাজার টাকা লাগলো। আচ্ছা। এখন এই টাকাটা আবার কি করব, সুদের উপরেই নিলাম। তখন আমার সুদের টাকা আছে 90,000 টাকা হলো। আচ্ছা। এখন কারণ আমি তো নিরুপায়, আর যা করতেছি সব মনে মনে, মানে বহির্প্রকাশ করি না, কারণ কার কাছে করব, করার মতো সেরকম কেউ নাই। কারণ যারা ছিল তারা সবাই দূরে আগের সব ঘটনার কারণে। জি। তা কি করব, বউ বাচ্চা নিয়ে যাক মোটামুটি ভালোই করলাম, মানে সুদের টাকার উপরে হইলে পরাও মোটামুটি ভালোই হইল। কিন্তু লাস্টে আমার মেয়ের বয়স যখন 25 দিন, তখন 15 দিন, তখন হচ্ছে আমার মায়ের অবস্থা একেবারেই খারাপ। এদিকতে বউ তো আর বাড়িতে এসে থাকতে পারবে না, মানে এই অসুস্থ রোগীর নিয়ে থাকতে পারবে না। তখন আমি তো বউরে কইলাম যে তাহলে তুমি এক কাজ করো, কিছুদিন বাপের বাড়ি থাকো, আর আম্মারে তাহলে কি করা যায় মামাদের এখানে পাঠাই দেই। তো তখন আম্মারে পাঠাই দিলাম মামাদের বাড়ি পাঠাই দিলে ওই যে প্রবলেম একটাই, মানে উনিও মানবতা চিন্তা করতে যে একজনরে পানি খাইতে হইব, একজনের কাছে পানি চাইবো, তার যদি কষ্ট হয় এই কারণে তার কাছে পানিও চাইতো না, কিন্তু এই কষ্টগুলো আবার মনে মনে রাখতো। আপনার মা? হ্যাঁ, কিছুটা আপনি আপনার মায়ের ধাঁচ পেয়েছেন। ওকে, মানে যা আছে, যাদের যা প্রবলেম হোক নিজেদের মনে মনে। এইভাবে চলতে চলতে হঠাৎ করে আমি চিন্তা ভাবনা করলাম যে মানে আমি আসলে এই রোগ শোকে যে বললাম না যে সব কিছুর থেকে আমার অ্যাভয়েড রাখছে, আমি এই সম্পর্কে এত জানি না। পরে একজনের সাথে কথা বলতে বলতে বললো যে ডায়ালিসিস করলে যাক মোটামুটি ভালো হবে। তো এখন আমার ঘাড়ে কিন্তু 90,000 টাকা সুদের উপরে রয়েছে। তারপরেও আমি বলছি যে আমার স্থাবর অস্থাবর যা আছে সব বেচে আমি যদি 1 মাস পারি এই 1 মাসই ডায়ালিসিস করে রাখবো, কিন্তু তারপরে আমি ডায়ালিসিস করব। তো এখন মামারা আসলে কোনো দিকে আর আগাচ্ছে না, কারণ আগাইলেই তো টাকা লাগবে। জি। তারাও আর এখন কোনো মানে করতেছে না, তারা নর্মালি যে যতদিন থাকে এখন কিছু করার নাই। আমি আজকে শুক্রবারে বাড়িতে যাওয়ার কথা, যে শুক্রবারে যাই ডায়ালিসিস করব। হঠাৎ করে বৃহস্পতিবারে আমারে ফোন দিল যে তোমার আম্মা মারা গেছে। এটা হচ্ছে 5 তারিখে, কিন্তু আমি আজকে 3 তারিখে এসে নতুন একটা কোম্পানিতে জয়েন করি। এখন পুরন কোম্পানির থেকেও বেতন পাই নাই, নতুন কোম্পানিতে তো কেবল আসছি।
তা তারপরেও আমি 2 কোম্পানিতেই আগের থেকেই বলছিলাম যে স্যার আমার আম্মা অসুস্থ, আমার টাকা লাগবে, আপনারা টাকা দিয়েন। তা বৃহস্পতিবারে আসছে গিয়ে বিকালবেলা আমার নতুন কোম্পানির থেকেও টাকা দেওয়ার কথা, পুরান কোম্পানির থেকেও টাকা দেওয়ার কথা, কিন্তু আমি যে ফোন পাইছি সকালবেলা, তখন আমার পকেটে 4 আনা পয়সাও নেই। তো তখন আমি স্যাররে ফোন দিলাম, মানে নতুন কোম্পানির স্যাররে ফোন দিলাম যে স্যার এই ব্যাপার। কারণ আসলে বাস্তবতাটা আছে গিয়ে এইটাই যে দুর্ঘটনার খবর কিন্তু বলা লাগে না, অনেক সময় বোঝা যায়। আমাকে বাড়িতে ডিরেক্টলি বলে নাই, কিন্তু তারপরেও আমি ফিল করছি। তো আমি বললাম যে স্যার আমার যাইতেই হবে, এখন কিছু করার না, আমার টাকা লাগবে। উনি বললো যে টাকা তো একটু দেরি হবে দিতে। তা আমি বললাম যে দেরি হোক আর না হোক এটা আমি জানি না, কিন্তু আমার কিছু টাকা হইলে পরাও আগে দেন, 500-700 টাকা হইলেও দেন। এখন আমি তো ওনারে সরাসরি বলতে পারতেছি না যে মারা গেছে, কারণ যেহেতু আমি নিজেই কনফার্ম না যে মারা গেছে কিনা। এখন আল্লাহ না করুক যতই ফিল হোক, আপনার কিন্তু এটা অ্যাডভান্সলি বলা আমার মনে হয় না যে ঠিক হবে। তা আমি ওনারে বললাম যে উনি খুব অসুস্থ, আমার যাইতেই হবে। তা উনি বললো যে দেরি হবে। এবার আমি যে পৌঁছালাম, পৌঁছানোর পরে সবাইরে জিজ্ঞেস করলাম যে সবাইরে কি বলা হয়েছে নাকি। মামাদেরকে বললাম যে সবাইরে বলা হয়েছে। তা মামা বললো যে হ্যাঁ সবাইরেই বলা হয়েছে। তা সবাইরে বলা হইলে পরে তাহলে কই কেউই তো আসলো না। টোটালি যে আমার বাপের মানে আব্বুর সাইডের যে আত্মীয় স্বজন, এরা কেউ যায় নাই। এখন এইটা দেখার কারণে আমার নানি বলল যে লাশ আমরা তোমাদের ওইদিকে দেব না, আমার মেয়ে আমার এলাকায় থাকবে। আমি তখন বললাম যে দেখেন আর কিছু যেমন তেমন, অন্তত লাশটা ওইদিকে থাকলে আব্বার কবরের পাশাপাশি দিলে পরেও তো একটা ভালোই হইব, গোরস্থানে হোক সমস্যা নেই। কয়েন আমি দেব না ওইদিকে, মানে সে আমাকে এরকম ডিরেক্টলি বলে নাই, কিন্তু ঘুরায় ফিরায় আমাকে খালি একটা কথাই বলতেছে যে না ওইদিকে দেওয়া হবে না, মানে বিভিন্ন অজুহাত দেখায়। তা আমি বললাম ওকে ফাইন, এখন কি করার, কারণ আমার যেহেতু ব্যাকআপ কেউ আসে না, আত্মীয় স্বজন কেউ যখন আসে নাই, সবই তাদের আত্মীয় স্বজন, তখন তো এই জায়গায় আমার আর কিছু বলা চলে না। আমার চাচা তখন বাড়িতে, চাচা আসে নাই, চাচি আসে নাই, মানে আদারওয়াইজ কেউই আসে নাই আমার বাপের ওই সাইডের থেকে, আব্বুর আত্মীয় স্বজন। যাক আমার এইখানেই হইলো, দাফন হইলো। এখানেই দাফন দেওয়ার পরে এখন আমার তো এই যে মনে করেন যে 90,000 টাকা সুদ, এটা দিন যাচ্ছে দিতে হবে, দিন যাচ্ছে দিতে হবে। তা এর মধ্যে হচ্ছে গিয়ে আমি নতুন ফ্যাক্টরিতে আসার পরে বিজনেসের একটা লাইন পাইলাম। তো এইখানে আসার পরে হচ্ছে গিয়ে আমি একটা ভালো একটা বিজনেসের লাইন পাইলাম। হচ্ছে গিয়ে আমাদের এই ব্যবসায় ফয়েল লাইনের, ফয়েল সাপ্লাই দিতে হবে। তা আমার কিছু লোকের সাথে সম্পর্ক হইলো। এর ভিতরে হচ্ছে গিয়ে আমার বড় 2জন কাস্টমার ছিল। এরা আর কি করলো যে ভাই আপনার কোনো সমস্যা নেই, আপনি মাল সেল করতে পারলে আমরা মাল নিতে পারবো। তো তখন হচ্ছে গিয়ে এরা মাল সেল মানে মাল চাওয়া শুরু করলো। আবার আমাদের কোম্পানি, মানে আমি যে নতুন কোম্পানিতে আসছি, উনিও আমার কাছ থেকে মাল নেওয়া শুরু করলো। এটা হচ্ছে আনপ্রিন্টেড, মানে সাদা ফয়েলটা, এটাই কোনো লেখা থাকে না। আচ্ছা। তা এটা করার সময় এদিক থেকে মোটামুটি ভালো প্রফিট পাওয়ার কারণে ওদিক থেকে সুদের টাকা ভালোভাবেই দিচ্ছি, আবার এদিক থেকে মানে নিজেও একটু স্বাচ্ছন্দ্যে চলতেছি। কিন্তু এই ব্যাকআপটা নিয়েছিলাম আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে। ওনার কাছ থেকে প্রথমে 40,000 টাকা নিয়ে এটা শুরু করি। এখন দেখি যে মোটামুটি ভালো প্রফিট হয়। তখন আমি আবার কি করলাম, আরেকজনের কাছ থেকে 1 লাখ টাকা সুদের উপরে নিলাম। আচ্ছা। এর হচ্ছে গিয়ে মাসে 10,000 টাকা। এখন সব মিলায় কিন্তু খুব ভালো চলতেছি, মানে সবাইরে সুদের টাকা দেওয়ার পরেও মোটামুটি যথেষ্ট ভালো চলতেছি। আবার এদিক থেকে তখন আমার স্যালারি হচ্ছে গিয়ে এই ফ্যাক্টরিতে 18,000 টাকা। আচ্ছা। মানে সব ওভারঅল সব মিলায় খুব সুখে আছি। এর ভিতরে আপনার আমার বড় যে 2 পার্টি, এই 2 পার্টি আবার আমার একটা নতুন অফার দিল। নতুন অফার দিল, এটা হচ্ছে গিয়ে কি ডুপ্লিকেট যে ওষুধগুলা তৈরি করে, এই ওষুধের প্রিন্ট করা হচ্ছে গিয়ে খুব ঝামেলা। আচ্ছা। মানে লেখা যেটা প্রিন্ট হবে, এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ঝামেলার। তা এইটা আমি যদি ওনাকে করে দিই, ওনারা ভালো প্রফিট দিব। তা আমি কি জানি, মানে অতটা না করে আমি কইছি যে ঠিক আছে আমি দেখি, চিন্তা ভাবনা করে দেখি। তো এক পর্যায়ে যাই আমি এদের কথায় রাজি হইলাম।
আমি কিন্তু ওদেরকে আগে যে মানে সাদা ফয়েলটা দিছি ওরা কিন্তু নিয়ে এটা প্রিন্ট করাইয়ে ওদের এই ডুপ্লিকেট কাজে ইউজ করছে। আমার কোম্পানিতে যেটা দিছি এটা বাদে, মানে বাইরের যে বড় দুইটা পার্টি ছিল এদের যে মাল দিছি এরা কিন্তু এটা নিয়ে এই ডুপ্লিকেট কাজে ইউজ করছে, কিন্তু সেটা তো আর আমি জানতাম না। কিন্তু আমারে যখন লাস্টে এটা বললো আমি বললাম যে ঠিক আছে, দেন আমি চেষ্টা করব। তো তখন হচ্ছে গিয়ে আমি পেন্টোনিক্স 40 পাইলাম হচ্ছে 150 কেজির অর্ডার। স্কোয়ারের না, এটা হচ্ছে ইনসেপ্টার। পেন্টোনিক্স 40 এটা হচ্ছে গিয়ে 150 কেজির অর্ডার, নকল ওষুধ বানানোর। হ্যাঁ, নকল ওষুধ বানানোর যেটাই। আর সেকলো পাইলাম হচ্ছে গিয়ে 200 কেজির অর্ডার। সেকলো তো স্কোয়ারের। হ্যাঁ, সেকলো হচ্ছে গিয়ে স্কোয়ারের। ওটা কত? 200 কেজি? 200 কেজি। আচ্ছা। এই হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 350 কেজি। একটার রেট আছে 1100 টাকা, একটার রেট আছে 1200 টাকা। যেটার আছে আমরা নর্মালি রেট পাই আছে গিয়ে 650-700। তার মানে আমার প্রফিটটা অনেক। এখন এই চিন্তা ভাবনা করে আমি বললাম যে ঠিক আছে, আমি রাজি। সাথে আবার আরেক পার্টের আছে, এটার পিছন সাইডে যে শক্তটা থাকে ওইটার অর্ডার দিল হচ্ছে গিয়ে 1 টন। আচ্ছা। তা আমি বললাম যে ভাই তাহলে টাকা পয়সা। তা ওরা আমারে বললো যে ভাই আমরা টাকা পয়সা ঠিকই দেব, কিন্তু একটু লেটে দেব, আপনি মালগুলা কমপ্লিট করেন, আমরা টাকা দেব। এখন আমি ওনাদের উপরে বিশ্বস্ত ছিলাম এই কারণে যে কারণ ওনারা এর আগে আমার কাছে 1-1.5 লাখ টাকা ফালাই রাখছে। আচ্ছা। কিছু টাকা মানে আমার কাছে দিয়ে রাখছে, আমার মাল নিছে 2-3 দিন পরে টাকাটা আগেই পাঠাই দিছে। তা আমি তখন দেখলাম যে না, যদি করি তাহলে মনে হয় কোনো সমস্যা হবে না। তখন আমি হচ্ছে কইলাম যে ঠিক আছে ভাই, আমি করে দিব। তা আমি আবার এটা যেহেতু আমার অনেক দিনের অভিজ্ঞতা, আমি আবার এটা একটু সিস্টেম করে আমি মালগুলা করাইলাম। টোটাল করাইলাম হচ্ছে 360 কেজির মতো। আচ্ছা। এখন 360 কেজি মাল যখন করাই ফেলাইছি, আর এ পাশে বটম ফয়েল করাইছি হচ্ছে 500 কেজির মতো। আচ্ছা। এখন এই পার্টিগুলো আমার ব্ল্যাকমেল করা শুরু করলো। ব্ল্যাকমেল করা শুরু করলো বলতে? কারণ ব্ল্যাকমেল করা শুরু করলো, আপনি হয়তো জানবেন যে ওষুধ প্রশাসন কিন্তু খুব কড়া। ওষুধ প্রশাসন এতটাই কড়া, এটার যদি মামলা খান আপনি 2-4-5 লাখ টাকা না, 2-4-5 কোটি টাকা দিয়েও এটার সমাধান করা সম্ভব না করে। কারণ এটার জের এত দূর টানা লাগে। তা তখন হচ্ছে গিয়ে এরা প্রশাসনিকভাবে বা নিজেদের ইসের খুব অপব্যবহার করা শুরু করলো আমার উপরে। কিরকম? মানে ভাই আপনার মালটা দিতেই হবে, আমি টাকা 10 মাস পরে দিই বা 10 বছর পরে দিই, সমস্যা নাই। আর মাল আপনি ঘরে রাখলে আপনি। কত টাকার অর্ডার ছিল এটা সব মিলায়? এইটা সব মিলে আছে 8 লাখ টাকার। মানে এই টাকাটা, এই কাজটা করে দিলে আপনি 8 লাখ টাকা পাবেন? হ্যাঁ, 8 লাখ টাকা। এটা আছে 8 লাখ টাকা আমার শুধু খরচই হবে। আচ্ছা, আপনাকে দিবে কত ওরা? আমার টোটাল দিবে ওরা আছে 13 থেকে 13.5 লাখ টাকা। আচ্ছা, বিশাল অফার আপনার। হ্যাঁ, বিশাল অফার। মানে প্রফিট আমি প্রায় 6 লাখ টাকার মতো প্রফিট হবে আমার। কয়দিন লাগবে কাজটা করে দিতে? সব মিলায় আপনার 5 থেকে 6 দিন। তার মানে বুঝতে পারছেন যে 5 থেকে 6 দিনে ওনার লাভ আসবে প্রায় 6 লক্ষ টাকার মতো। আর এইটা দেখা যাচ্ছে 6 লক্ষ টাকা ওনার কাছে কি, সেটা আপনারা যারা এতক্ষণ স্টোরি শুনেছেন তারা বুঝতে পারছেন, বাট ঘটনা কোথায় ঘটেছে এতক্ষণ যারা শুনেছেন সেটার দিকে আমরা আগাবো। হ্যাঁ, তারপরে এখন ওরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া শুরু করলো যে কাজটা কেন দিচ্ছেন না, যে কাজটা আপনি করছেন, এখন ঘরে রাখলে তো আপনারা আমি মামলা করে দিলে পরে আপনি ফাঁসা যাবেন। তো কাজটা করেও ফেলছেন আপনি? হ্যাঁ, কাজটা এটা যেহেতু আমি এই বিষয়ে বললাম না 14-15 বছরের অভিজ্ঞতা, যখন এটা আমার করতে অতটা মানে অসুবিধা হয় নাই। আর তার চাইতে একটা কথা বলে রাখি, এই ডুপ্লিকেট কাজের যত নেটওয়ার্কই থাক, আমি একটু হলেও জানতে পারি যে এই কাজটা অমুক জায়গা করাচ্ছে বা অমুকে এই কাজটা পাইছে বা অমুকে এই কাজটা করাবে। মানে আমার কাছে একটু হলেও আসতো। জি। তা তখন সে আমারে বিভিন্নভাবে আর কি ভয় দেখানো শুরু করলো যে এখন তুমি কি করবা। তা আমি তখন আবার একটা জিনিস করলাম যে আমি এই মালগুলা আগে যেগুলা ছাড়ছি মাল, এগুলা তো আমি নিজেই জানি না যে আসলে কি মাল করছে ওরা। বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলে আমার কাছ থেকে মালগুলা নিছে। আদতে ওরা কি প্রিন্ট করছে আমি এটা নিজেও জানতাম না, কিন্তু এটা তো আমি সরাসরি অপরাধের সাথে জড়িত। যে তখন একটা জিনিস কি জানি আমার মাথার ভিতরেই করলো যে আমি মানে এটা বলতেও পারবো না যে আমি লাখ লাখ মানে হাজার হাজার মানুষ না, প্রায় লাখ লাখ মানুষের সাথে প্রতারণা করা হবে এটা আমার। যেটা আমার মানে করা মনে হয় না উচিত হবে।
আচ্ছা, মানে এই চিন্তা ভাবনা করে আমি অনলি 13 দিনের ভিতরে ডিসিশন নিলাম যে আমি এটা কি করব। এবং এই 13 দিনের ভিতরে আমার এই 8 লাখ টাকার মাল আমি অনলি 1.5 লাখ টাকায় বিক্রি করে ফেলাইলাম। 1.5 লাখ টাকা বিক্রি করলেন বলতে? এটারে ওয়েস্টেজ হিসাবে বিক্রি করে ফেলাইলাম। ওয়েস্টেজ হিসেবে বিক্রি করলো তো এটা আলটিমেটলি ওয়েস্টেজ করলেন। আলটিমেটলি ওয়েস্টেজ যদি আমি করা হয়, এটা যেভাবে ওয়েস্টেজ করা হয়েছে এটা দিয়ে আর কেউ কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, তখন 1.5 লাখ টাকার ভিতরে এটা বিক্রি করে ফেলাইলাম। কিন্তু আমার তো এখানে প্রায় 6 লাখ টাকা ঘাটতি। এই 6 লাখ টাকা সবই আমার সুদের উপরে আনা। শুধুমাত্র 2 লাখ। এটা আপনি কাজের আগে চিন্তা করেননি কেন? এটা আসলে আমি বেসিক্যালি যদি এখন বলেন তাহলে আমি বলবো আমার যে আগের সুদের টাকাটা ছিল, আমি চাইছিলাম ওই টাকাটা শোধ হয়ে গেলে পরা মানে লোভটা আসলে কেমন আমি নিজেও বলতে পারবো না। আসলে কিছু সময় থাকে মোহর ভিতরে, আর মোহটা কাটে গেলে যখন আপনার বিবেকটা দাঁড়াবে তখন দুইটা মানে অনেক ফারাক, আলো এবং অন্ধকারের মধ্যে। তখন ছিলাম একটা মোহর ভিতরে যে সারা জীবন কষ্ট করে গেছি আমি 2003 সাল থেকে আজ ফাইন। আমি ইভ্যালুয়েশনের জায়গায় আমি যাই। আপনার গল্পটা এতক্ষণ শুনলাম তো খুব ট্রিকি মনে হয়েছে আমার কাছে, এতক্ষণ চুপ করে শুনছিলাম। গল্পটা মূলত আপনার লাস্ট 3 মিনিট, আর আগে যে গল্পগুলো বলতেন সেটা আপনার প্রেক্ষাপট, সেখানে ইন্টারেস্টিং কিছুই পাইনি আমি। হ্যাঁ, স্ট্রাগল আছে, ভয়ঙ্কর রকমের স্ট্রাগল আছে, বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়ানোর গল্প, কিন্তু লাস্ট 3 মিনিট আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে গল্প। এই লোকটা কি পরিমাণ অর্থ কষ্টে ছিল সারাটা জীবন। একটা জিনিস চিন্তা করে দেখেন, মায়ের ট্রিটমেন্ট প্রপারলি হয়নি, বাপের ট্রিটমেন্ট প্রপারলি হয়নি, গার্মেন্টসে কাজ করেছে। ওর কাছে 5-7 লাখ টাকা যদি ক্যাশের কথা আসে তাহলে ওর দ্বারা ভয়ঙ্কর রকমের খারাপ কাজ করা সম্ভব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেই জিনিসটা ওর কাছে এসছে সেকলো, আর কি যেন এসছে, প্যান্টোজেন 20। এটা হচ্ছে একটা হচ্ছে ইনসেপ্টার ওষুধ আর একটা হচ্ছে স্কয়ারের ওষুধ, মানে নকল ওষুধের যে মোড়কটা থাকে ওই মোড়কটা ওনাকে প্রিন্ট করে দিতে হবে। এই কাজটা ছিল 8 লাখ টাকার অর্ডার, এবং এটার জন্য ওনার 8 লাখ টাকা সুদে নেয়া বা ঋণে নেয়া যাই বলি না কেন, এবং এটা কাজটা করে দিলে ওনার 6 লাখ টাকা ওনার লাভ থাকতো। 6 দিনে কাজটা কমপ্লিট হতো। উনি কাজটা করেছেন, করার পরে উনি ডেলিভারি দেননি, 1-1.5 মাস ওনার কাছে বন্ধ করে রেখেছেন। এবং যখন ওনাকে হুমকিও দেওয়া হয়েছে তখন উনি কাজটা ওদের কাছে না দিয়ে উনি যেটা করেছেন কাজটাকে ওয়েস্টেজ হিসেবে বিক্রি করে দিয়েছেন। এতে করে ওনার 6 লাখ টাকা লসে চলে গেছে। তো ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এবং এই লোকটার বর্তমান অবস্থা কি সেদিকে আমরা নাই বা গেলাম। আপনার বাচ্চার বয়স কত? 2 বছরের কাছে। 2 বছরের কাছাকাছি। কোথায় থাকেন? ঢাকাতেই? ঢাকাতেই আছি। কি করেন আপনি এখন? আসলে কত টাকা ঋণ? আমি এখন প্রায় সব মিলায়ে 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা ঋণ এই ঘটনার প্রেক্ষাপটে? এই ঘটনার প্রেক্ষাপটে আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডের কিছু কারণে 6.5 লাখ টাকা ঋণ। তো আপনি এখন করেন কি, পেশায় কি করেন? আসলে এখন আমি এটা নষ্ট করার পরে আমি যে বললাম না যে আমি হচ্ছে একা একা সবকিছু করতে পছন্দ করি। আপনি করেনটা কি সেটা আমাকে বলুন। আপাতত বেকার। আমি 2টা জিনিস আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে আপনি এখানে আসছেন, আপনি আজকে একটা গল্প বলে গেলেন, ভালো মন্দ দুটো নিয়েই আছেন আপনি। আমি এটা বিশ্বাস করি। আমি ইন্টারমিডিয়েটে পড়েছিলাম ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড নামে দুটো ক্যারেক্টার একটা মানুষের মধ্যেই থাকে। একটা মানুষ দিনের বেলায় অনেক ভালো, ডক্টর জ্যাকিল, আরেকজন হচ্ছেন মিস্টার হাইড, যিনি রাতের বেলা বের হয়ে মানুষকে খুন করেন, মানুষের মাথা ফাটায় দেন। সো আমি বিশ্বাস করি একটা মানুষের মধ্যেই ভালো মন্দ দুটোই আছে। আপনি যেটা একটু আগে খুব সুন্দর করে বলছিলেন যে আলো আধারের খেলার মতো, খুবই চমৎকার উদাহরণ। আপনি শেষ পর্যন্ত খারাপ কাজটি করেন নাই, আপনি বেঁচে গেছেন। আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন? আমি যেহেতু বিশ্বাস করি, আমার জায়গা থেকে আমি এতটুকু বুঝি যে একটা মানুষ তার বিবেকের কাছে সবচেয়ে বড় দায়বদ্ধ, ভয়ঙ্কর রকমভাবে দায়বদ্ধ। প্রত্যেকটা মানুষের দ্বারাই খারাপ কাজ করার সম্ভাবনা আছে। এভরি ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, কেউই মহামানব না, সে যেই হোক, একেবারে আপনার টপ লেভেলের থেকে শুরু করে গ্রাসরুট লেভেলের, সবার দ্বারা খারাপ কাজ করা সম্ভব, সবার দ্বারা খারাপ কাজ হতেও পারে। সেই জায়গাটা থেকে আপনি খারাপ কাজের দ্বার প্রান্তে গিয়ে ওখান থেকে ফিরে এসেছেন। আপনি যা বলেছেন সেটা যদি সত্য হয়ে থাকে, এখানে আমি একটা কথা বলি, তাহলে আপনি সারা জীবনের জন্য বেঁচে গেছেন। কারণ আপনি যে ওষুধগুলোর মোড়ক তৈরি করে দিতেন, এতগুলো মানুষের অপকার হতো, এখানে লক্ষ লক্ষ মানুষের অপকার হতো, এবং এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ হয়তো এই ভুল ওষুধটা খেয়ে হয়তো মারাও যেতে পারতো, সেটা দায় হতো আপনার কাছে এসে পড়তো। তো আপনি সারা জীবনে যে বললেন যে আপনি নিজের মধ্যে রাখেন, কষ্টটা নিজের মধ্যে রাখেন ভয়ঙ্কর রকমভাবে, এবং সেটা আপনি ছোটবেলা থেকে দেখেছেন। এই যে কষ্টটা হতো আপনার মধ্যে, এইটা তো ভয়ঙ্কর রকম, ওটার চাইতে এটা 10 গুণ 100 গুণ বেশি কষ্ট। এটা থেকে আপনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতেন না।
6.5 লাখ টাকা একটা মানুষের জীবনে খুব বেশি টাকা না। আল্লাহ আপনাকে হয়তো এমনভাবে দেবেন, এমনভাবে সাহায্য করবেন এই একটা ভালো কাজের কারণে, যে আপনি আজকে হয়তো ভয়ঙ্কর রকম বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছেন, বেকার আছেন, আল্লাহ হয়তো আপনাকে এত বেশি ধনাঢ্যবান করবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, যে একটা সময় মনে হবে যে আপনার জীবনের সবচেয়ে ভালো কাজটাই ছিল এটা, যে আপনি অন্তত এই লক্ষ লক্ষ মানুষকে নকল ওষুধের, যে ওরা হয়তো দিবে অন্য কোনোভাবে দিবে, কিন্তু আপনি সেটার পার্ট হননি। তো আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকের এই জীবন গল্পটা খুব ট্রিকি একটা গল্প। আমি প্রথম থেকে শুনছিলাম, সামহাও আমার কাছে খুব বোরিং লাগছিল, কিন্তু আমি জীবন গল্পটা চোখের সামনে দেখতে পেয়েছি। একটা ছেলের ভয়ঙ্কর রকমের স্ট্রাগল করা, কিছু মেন্টাল ডিসঅর্ডার আমি বলবো, বা ঠিক ডিসঅর্ডার না, ওর আসলে শেয়ার করার মতো কোনো ব্যাপার স্যাপার ছিল না। 2000 টাকা নিয়ে মাকে বাঁচানোর জন্য যুদ্ধ, লক্ষ লক্ষ টাকা মাথার উপরে ঋণ, তারপরও সে শেষ পর্যন্ত খারাপ কাজটি করেনি। আমি শুধু এই গল্পটা রেডিওতে প্রচার করেছি একটাই কারণে, প্রিয় শ্রোতা, বিশ্বাস করেন আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে ভুল করি এবং অপরাধ করি, ছোট হোক বড় হোক, কেউ হয়তো জানে কেউ তো জানে না, কিন্তু আপনি জানেন এবং আপনার সৃষ্টিকর্তা জানেন। আল্লাহ আমাদেরকে সবাইকে ভুল থেকে বাঁচার তৌফিক দেয়। কিন্তু একটা মানুষ যখন ভুল করতে যায়, ভুলটা যখন সে ড্রাইভ করেও ফেললো, ঠিক তখন ওই মানুষটা জানে সে ভুল করছে। কিন্তু সব মানুষের এই রকম বিবেক থাকে না, যে চাইলেই সব কিছু লোভ টোভ সব কিছু চিন্তা বাদ দিয়ে, লক্ষ লক্ষ টাকার লোভ টোভ সব কিছু বাদ দিয়ে নিজেকে ব্যাকড্রপ করে ফেললো, যে না, এই কাজটা থেকে আমি যদি ফিরায় আসি তাইলে যা হয় হবে, কিন্তু এতগুলো মানুষ তো সেফ হবে। আপনি চিন্তা করে দেখেন, ও যদি পিছন ফিরে তাকায় 6.5 লাখ টাকার ঋণ, ও যদি সামনের দিকে আগায়, তাইলে কেউ হয়তো জানবে না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের সে ক্ষতি করবে। এই মানুষটা করে নাই। কত ভয়ঙ্কর রকমের বিবেকবান একজন মানুষ। এবং